আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। আজকে আমি গার্মেন্টসের আমদানি রপ্তানির ডিফারেন্ট একটা ভিডিও করে দিব, যে কমন যে ভিডিওগুলো আপনারা সুন্দর করে জানেন, বুঝেন, শুনেন, এগুলো দিয়ে বাস্তবে আপনারা খেলতে পারেন না। খেলাধুলা বুঝেন তো? ব্যবসায়ী হতে গেলে আগে খেলাধুলা বুঝতে হয়। তো আপনাদের কিছু খেলাধুলা শেখায় দিয়ে আজকে। এখন আমার পক্ষে সম্ভব না, অথবা আমি এই টাইপের ব্যক্তি না যে আপনার ওই বাংলা বই মুখস্থ করে বইয়ের ভাষায় আপনাদের সাথে কথা বলবো, যেটা দিয়ে আপনারা কোনো কিছুই করতে পারবেন না। কারণ বই এক জায়গায়, বাস্তবতা আর এক জায়গায়। যেমন আপনারা রিসেন্টলি মার্কেটে অসংখ্য দুর্নীতির সংবাদ পাচ্ছেন, তাতে আইনের মানুষ হোক, বেআইনের মানুষ হোক, ধর্মের মানুষ হোক, এবং তারা জীবনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শত শত কোটি টাকার মালিক। আর আমরা যারা চেষ্টা করতেছি একটু ভালো কিছু করার, একটু সুনাম অর্জন করার, আমাদের ঘরে বাজার করার চাল থাকতেছে না। পারলে বউতে লাথি মেরে আরেক জায়গায় অথবা বাপের বাড়ি চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো এগুলো কিন্তু একদম বাস্তব কথাবার্তা আপনাদের বলতেছি। তাহলে ওই একটা ট্রেড লাইসেন্স কিভাবে করবেন, একটা আমদানি লাইসেন্স কিভাবে করবেন, বিদেশে কিভাবে পণ্য বানাবেন, মাত্র 5,000 টাকা খরচ করে লাইসেন্স বানায় বিদেশে পণ্য রপ্তানি করে কোটি কোটি টাকা কামাই করুন। মাত্র 20,000, 50,000 অথবা 1 লাখ টাকা নিয়ে আমদানি ব্যবসায় নেমে চায়না থেকে মাল আমদানি করে মাসে কোটি কোটি টাকা কামাই করুন। এই যে ভোগীযোগী ভিডিও দেখে আপনারা লাফায় পড়েন আর পাগল হয়ে যান, কোনো গোড়ার ডিমও করতে পারবেন না। ওই লাইসেন্স বানাতে করে টাকা দিবেন, এখানে থেকে কামাই করবে, আর একটা টিন সার্টিফিকেট বানায় দিবে, আর একটা বিন ভ্যাট বানায় দিবে। এরপর ব্যবসা করেন না করেন, কবরে গেলে কবরের তো পর্যন্ত প্রতি মাসে অথবা প্রতি বছরে উকিলে আপনারা বাঙ্গায় চুরায় খাবে। তখন আবার বলবেন যে আরে ভাই, পুলিশ এসে, উকিল তো আরো বেশি খারাপ। হ্যাঁ, যেমন প্রথমে এক লোক বিপদে পড়ে গেছে থানায়, সেখানে বেড়ে এসে বলে যে ভাই, পুলিশ এত খারাপ। এরপরে সেটারে কনভার্ট করে গেছে মামলায়। মামলায় যে বলে যে ভাই, পুলিশ এসে তো উকিল খারাপ। আচ্ছা, এরপরে ওই কোর্টেও সঠিক বিচার না পায়, এবার করছে প্রেস ব্রিফিং। করার পরে সাংবাদিক ডাকছে, সাংবাদিক ডেকে তারপরে মিডিয়া টিডিয়া ওয়েট হয়ে কাহিনী টাহিনি করে এবার কাছে ভাই, পুলিশের উকিল এসে তো সাংবাদিক আরো বেশি খারাপ রে ভাই। তাহলে ঘটনা হলো যে ভাই, খারাপের শেষ নাই, কিন্তু ভালোকে খুঁজে পাচ্ছেন না আপনি। আর বিপদের সময় বন্ধু অথবা আইন অথবা বিচার অথবা সঠিক দিক নির্দেশনা, এই জিনিসগুলো আপনি খুঁজে পাচ্ছেন না। আর যখন একটা ক্রাপ্টেড, অর্থাৎ দুর্নীতিপ্রবণ সমাজে আমরা বসবাস করি অথবা রাষ্ট্রে বসবাস করবেন, তখন অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো গড। এখানে বসে যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ আমাকে ভালো রাখবে, সৃষ্টিকর্তা আমাকে ভালো রাখবে, ভগবান আপনারে ভালো রাখবে, যীশু খ্রিস্ট আপনাকে ভালো রাখবে, কেউ ভালো রাখবে না। কারণ আপনার জন্মদাতা বাবাই তো চোর, চুরি করে করে আপনারে ভিআইপির মতো মানুষ করছে, রাজপুত্র অথবা রাজকন্যার মতো মানুষ করছে। হয় আপনার বাবা, নয় আপনার মা। তো আপনার জন্মই যেখানে চোরের রক্ত দিয়ে, সেখানে তো আপনি ভালো থাকতে পারবেন না। দেয়ার ইজ নো গড দেয়ার। আমি পার্সোনালি এভাবে বলি যে ওখানে আপনার জীবনের চারপাশে কোথাও কোনো শুভ কিছু পাবেন না। কারণ আপনার এই বাপ মার করা পাপের শাস্তি আপনার শরীরে পড়ে আছে, অথবা আপনার রাশিতে জড়ায় আছে। আর নাম্বার 2 হচ্ছে, যেখানে আপনার জন্মদাতা বাবা মাই ছিল হারাম, তো আপনি কোন মানুষের কাছে যে হালাল চাচ্ছেন? সম্ভব না পাওয়া। তো এই জন্য অনেকে আছেন একটু ইমোশনাল হয়ে যান। হ্যাঁ, ইমোশনাল হয়ে যে চিন্তা করেন আল্লাহর বিচার করবো, অমুক করবে। ভাই, আল্লাহর বহুত কাজ আছে, ভগবানের বহুত কাজ আছে, আপনার এই ঘোড়ার ডিম দেখার টাইম নেই তার। যেমন যেমন কি বাংলাদেশ এয়ারপোর্টের থেকে যদি কোনো মাল যদি চুরি হয়ে যায়, তো ওখানে সিস্টেমটা কি? একটা ব্যারিকেড সিস্টেমের মতো। অনেকে বুঝেন না, অনেক বড় বড় কোম্পানি কমার্শিয়াল ম্যানেজার বলেন, জিএম বলেন, ওই নিজেই জানে না যে এয়ারপোর্টের থেকে যদি মাল যদি চুরি হয়ে যায়, তাহলে কারে ধরবে। এখন নর্মালি একটা কোম্পানি একটা কাজ দেয় একটা লজিস্টিক্স কোম্পানিকে, লজিস্টিক্স তার দায়িত্ব পালন করে। আর লজিস্টিক্স অথবা ফ্রেট ফরওয়ার্ডার, জিনিসটা বুঝেন, 3টা ধাপ।
একটা বাইং হাউস কাজ দিল লজিস্টিক্স কোম্পানিকে। লজিস্টিক্স কি করবে? লজিস্টিক্সের যদি নিজস্ব C&F এজেন্ট থাকে, C&F কোম্পানি থাকে অথবা সার্ভিস থাকে, তাহলে সে কমপ্লিট প্যাকেজটা সেই বায়ারের কাছ থেকে নিবে। আর তা যদি না হয় তাহলে এই লজিস্টিক্স কোম্পানি এই বায়ারকে বলবে যে স্যার আপনার কি কাস্টমস করা আছে, তাহলে কাস্টমসকে তার ডকুমেন্টগুলো দিয়ে দেন আর মালগুলো আমাকে দিয়ে দেন। তখন কিন্তু মানুষ দুইজন হয়ে গেল। দেখেন এরকম হয়ে গেল তখন। এই হচ্ছে বায়ার যে আমদানি অথবা রপ্তানি করতেছে, হয় আমদানি মানে বিদেশ থেকে মাল আনতেছে, অথবা রপ্তানি মানে দেশ থেকে দেশের বাইরে মাল পাঠাচ্ছে। এখন এইটা যদি বায়ার অথবা বাইং হাউস অথবা কিছু একটা হয় যে আমদানি অথবা অর্থাৎ কাস্টমার ক্লায়েন্ট যে আমদানি অথবা রপ্তানি করতেছে, যদি আমদানি করে তখন তাকে কি বলা হয়? ইম্পোর্টার। আর যদি রপ্তানি করে তাহলে এক্সপোর্টার ইংরেজিতে বলে। এখন এই ব্যক্তি অথবা কোম্পানিকে যেটা করতে হবে, ব্যক্তি তো আর পারবে না, কোম্পানি। হ্যাঁ, তো নর্মালি যেটা আমরা আলোচনা করি কোম্পানি, ব্যক্তি আমদানি রপ্তানি করতে পারে সেটা অন্য প্রসেসে। তো আমরা কোম্পানি হিসাবেই বলি, ব্যবসায়িক হিসাবেই বলি যে একটা কোম্পানি কথার কথায় খাস গ্লোবাল একটা মাল রপ্তানি করবে, তখন তাকে ডকুমেন্ট দিতে হবে কাকে? কাস্টমস এজেন্টকে, C&F এজেন্টকে, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং। আর মালটা জমা দিতে হবে ফরওয়ার্ডারের কাছে। এখন এই দুইজন মিলে কাজ করা শুরু করবে যখন এই ঠিক বায়ারের ক্ষেত্রে মানে এক্সপোর্টার, আমি যেমন এক্সপোর্টার কথার কথা, তখন আমার বাংলাদেশে দুইজন ব্যক্তিকে দরকার। আর বিদেশ থেকে মনে করেন আপনি ইংল্যান্ডে আছেন, আপনি হলেন বায়ার, এই হলো বায়ার, তারও এরকম দুইজন ব্যক্তি থাকবে। তার নাম হচ্ছে কি? একজন হচ্ছে ফরওয়ার্ডার আর একটা হচ্ছে কাস্টমস এজেন্ট। তাহলে বাংলাদেশে 3 জন আর বিদেশে হচ্ছে 3 জন। এখন বাংলাদেশ থেকে যখন আমি মালটা যখন এই ফরওয়ার্ডার এবং কাস্টমস এজেন্টকে ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আর মাল দিয়ে দিচ্ছি ফরওয়ার্ডারে, অ্যাকচুয়ালি এই টোটাল মালটার অফিসিয়াল এবং ডকুমেন্টে তখন মালিক হয়ে যায় এই ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অর্থাৎ C&F। এই পোর্ট অ্যাকচুয়ালি C&F এই এজেন্টকেই চিনে, এই কাস্টমারকে চিনে না। এই C&F এই লজিস্টিক্সের সহায়তায় মালটা ছেড়ে দিবে, আবার ওই দেশে এই C&F আর এক C&F এর সাথে যোগাযোগ করে তাকে তার এজেন্ট বানাবে, বানায় বলবে যে আসো আমি এখান থেকে মালটা পাঠাচ্ছি, তুমি ওখান থেকে ডেলিভারি দিয়ে দাও, আমরা দুইজন যা লাভ হয় ভাগাভাগি করে নেব। তাহলে তুমি আমার প্রিন্সিপাল, আমি তোমার প্রিন্সিপাল, তুমি আমার পার্টনার, আমি তোমার পার্টনার, তুমি আমার এজেন্ট, আমি তোমার এজেন্ট, আসো একটা ডকুমেন্টে সই করে, এরা সই করে নিবে। আবার এই যে লজিস্টিক্স কোম্পানি এরাও বলবে বিশ্বের কোন দেশের সার্ভিস চান, আমাদের সার্ভিস আছে। অর্থাৎ কি? তার কিন্তু কোনো এমপ্লয়ি, কোনো ব্রাঞ্চ, কোনো কিছু নাই। সে কি করতেছে? সে হচ্ছে বাংলাদেশে থেকে কথার কথা ইংল্যান্ডের একটা লজিস্টিক্স কোম্পানিকে খুঁজে বের করছে যে যার আশপাশে বায়ার থাকে অথবা পোর্টের আশপাশে। যদি দেখে যে বায়ার হোম ডেলিভারি চায় মানে ঘরে বসে পেতে চায় মালটা, হ্যাঁ, তাহলে কি করে? এই বাংলাদেশের এই ক্লায়েন্ট ওই শহরে ইংল্যান্ডের ওই এলাকার আশপাশে কোথায় কোন এজেন্ট আছে যে দ্রুত তার ঘর পর্যন্ত মাল দিতে পারবে, তাকে খুঁজে বের করে তাকে প্রস্তাব দেয় যে বাংলাদেশে আমার 1 টন মাল আছে, তোমার ইংল্যান্ডে এই কাস্টমারকে ঘর পর্যন্ত পৌঁছায় দিতে হবে, তুমি কি এটা ডেলিভারি দিতে পারবা, তুমি কয় টাকা খরচ রাখবা বলো। ও তখন একটা কস্টিং বলে দেয়। 2-3 দিন সময় লাগে, সবভাবে ট্র্যাকিং ভাড়া, লেবার কস্ট, সরকারি ট্যাক্স, কোথায় কি আসবে সব কিছু 3-4 দিন ধরে ধরে গবেষণা করে করে তারপরে এই বাংলাদেশের এজেন্টকে বলে যে তুমি যদি এই মালটা আমার নামে যদি পাঠাও, আমি ডেলিভারি দিয়ে দিব, আমার বিল আসবে কথার কথা $5,000। তো তখন ও বলে যে দেখো তাহলে বায়ারকে একটা বায়ার এবং সাপ্লায়ারকে আমরা একটা বিল করি, টোটাল আমাদের খরচ তোমার ওখানে $5,000, আমার এখানে $5,000, অথবা কথার কথা তোমার ওখানে $1,000, আমার এখানে $1,000, দুজনের $2,000। তাহলে আমরা কাস্টমারের প্রপোজাল দিই $3,000। তাহলে $1,000 লাভ হবে, $500 তুমি নিবে, $500 আমি নিব। তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। অ্যাকচুয়ালি ও যে আপনার $1,000 যে বলছিল যে আমার খরচ আছে, অ্যাকচুয়ালি ওর মধ্যে একটা ওর খরচ আছে $100, ওই লাভ আছে, আবার এই $500, টোটাল ওর $600 লাভ হচ্ছে। বাংলাদেশের এরও মনে করেন যে $600 লাভ হচ্ছে। ওই যে অনেকে শুনছেন না যে শিপিং এর ব্যবসা করলে রাতারাতি কোটিপতি হয়ে যায়, ফরওয়ার্ডিং এর ব্যবসা করলে রাতারাতি বড় লোক হয়ে যায়। অ্যাকচুয়ালি বিয়ে করার সময় অনেকে বলে যে জামাই শিপিং কোম্পানির মালিক, এমডি। অ্যাকচুয়ালি জামাই শিপিং কোম্পানির মালিক না, জামাই হচ্ছে ফরওয়ার্ডিং কোম্পানির মালিক, অর্থাৎ পণ্য পরিবহনের লেবার কোম্পানি, এটাকে লেবার কোম্পানি বলা হয়।
আর শিপিং কোম্পানি কারা? যারা জাহাজ কিনে জাহাজের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে মাল পৌঁছায় দিচ্ছে, ওই জাহাজের মালিককে বলা হয় শিপিং কোম্পানির মালিক। কিন্তু বাংলাদেশে দেখবেন বিয়ে দেওয়ার সময় গ্রাম অঞ্চলে মফস্বল অঞ্চলে দেখবেন যে বলবে ঢাকা শহরে ছেলের প্যারাডো আছে অথবা দামি গাড়ি আছে, হ্যাঁ প্রিমিয় গাড়ি আছে, অমুক আছে তমুক আছে, ছেলে শিপিংয়ের ব্যবসা করে। অ্যাকচুয়ালি শিপিংয়ের ব্যবসা না, এটাকে বলা হয় ফরওয়ার্ডিংয়ের ব্যবসা, যেটা কুরিয়ারের অর্ধেক অংশ। এই যে কাস্টমস ক্লিয়ারিং এর কথা বললাম আর কাস্টমস ক্লিয়ারিং এর কথা বললাম আর ফরওয়ার্ডিং এর কথা বললাম, লজিস্টিক্স এর কথা, এই দুটো মিলে যার একসাথে থাকে তাকে বলা হয় কুরিয়ার সার্ভিস। তাহলে ফরওয়ার্ডিং এর ব্যবসা কুরিয়ার সার্ভিসেরও অর্ধেক ব্যবসা, C&F এর ব্যবসা কুরিয়ার সার্ভিসের অর্ধেক ব্যবসা। আর এই দুইটা সার্ভিস যে একত্রে এনশিওর করতে পারে তার নাম হচ্ছে কুরিয়ার সার্ভিস। কথা বুঝতে পারছেন? আর এই জন্য সহায়ক হচ্ছে জাহাজ অথবা বিমান আর ট্রাকিং কোম্পানি। ওই জাহাজ অথবা বিমান, জাহাজের কোম্পানিকে বলা হয় শিপিং কোম্পানি, বিমানের যারা ব্যবসা করে তারা এয়ার কার্গো সার্ভিস বলা হয়, আর যারা এই ঢাকা থেকে কথার কথা চট্টগ্রাম পর্যন্ত মালটা যাবে এই কোম্পানিগুলোকে ট্রান্সপোর্টেশন কোম্পানি বলা হয়। তাহলে তিনটা কোম্পানির হেল্প নিয়ে শিডিউল ম্যানেজ করে কোন দিন কোন ফ্লাইটে অথবা কোন জাহাজে কোথাতে কোথায় যাবে এই সব কিছু যে নির্ণয় করে তাকে ফরওয়ার্ডার বলা হয়। এখন অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ বলেন, বাইং হাউস বলেন, বিভিন্ন আমদানি রপ্তানি কোম্পানিতে বলেন, কমার্শিয়াল জিএমও পর্যন্ত এখনো পর্যন্ত জানে না যে মাল যখন চুরি হয় তখন কাকে সবার আগে কমপ্লেইন করতে হবে। নর্মালি ফার্স্ট কথাবার্তা হয় হচ্ছে লজিস্টিক্স কোম্পানির সঙ্গে। এই লজিস্টিক্স কোম্পানিকে যে ধরে হারামজাদা তোর কইছিলাম চায়নার থেকে কটা মাল আনি দিতে, মাল অর্ধেক চুরি, তুই সব ড্যামেজ দিবি। অ্যাকচুয়ালি এয়ারপোর্টের অথবা চিরাং পোর্টের, যদি আমি এটাকে যদি পোর্টের স্পেস যদি ধরি, কথার কথা এই স্পেসটাকে যদি আমি পোর্ট যদি ধরি, তাহলে এইটুকুন একটা রেস্ট্রিকশন ধরবেন, এইটুকুন একটা রেস্ট্রিকশন ধরবেন, অর্থাৎ 3 ভাগে ভাগ করবেন। এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, আর এইটা একটা ভাগ। ক্লিয়ার? এখন প্রথম ভাগটা বলা হয় লজিস্টিক্সের ভাগ, দ্বিতীয় ভাগটা হচ্ছে কাস্টমসের ভাগ, আর তৃতীয় ভাগটা হচ্ছে কার ভাগ? পোর্ট অথরিটি অথবা কাস্টমস হাউস এদের ভাগ। অর্থাৎ মালটা কথার কথা আপনার যদি ঢাকা এয়ারপোর্টে এসে কথার কথা মালটা নামছে, তাহলে প্রথম ভাগে এসে মালটা থামবে, পড়বে অথবা জমা হবে, স্টক হবে, যেটাকে ওয়্যার হাউস ক্যাটাগরি বলা হয়। ওয়্যার হাউস, এই ওয়্যার হাউস এসে মালটা থাকবে। এরপর C&F সেখানে ঢুকতে পারবে, আর C&F ঢুকে সব কিছু চেক টেক করে, ডকুমেন্ট চেক করে, সব কিছু রেডি করে এরপরে লজিস্টিক্স কোম্পানিকে যখন দিবে, তখন লজিস্টিক্স কোম্পানিকে সব ডকুমেন্টের থেকে শুরু করে সব কিছু দিবে, তখন লজিস্টিক্স কোম্পানি কাস্টমারকে কল দিবে। কাস্টমার এই এয়ারপোর্টের গেটে যে দাঁড়াবে ইম্পোর্ট সেকশনে, C&F লজিস্টিক্সে বলবে যাও মালটা টেনে নিয়ে কাস্টমারকে বুঝায় দাও। তখন ফরওয়ার্ডার ওই C&F যে জায়গায় তাকে যাওয়ার পারমিশন দিল সেই জায়গায় ঢুকে C&F এর মাধ্যমে যে পারমিশন সে পেলো, C&F পেলো কার কাছ থেকে? পোর্ট অথরিটির কাছ থেকে। আর লজিস্টিক্স কোম্পানি পেলো কার কাছ থেকে? C&F এর কাছ থেকে। এই C&F এর কাছ থেকে আপনার মালটা নিয়ে লজিস্টিক্স কোম্পানি কাস্টমারকে দিয়ে দিচ্ছে, হাতে হাতে বিলগুলো নিয়ে নিচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? আর এইটা হচ্ছে জেনারেল এবং জেনুইন প্রসেস, এবং সারা বিশ্বে সেম নিয়ম। আমি কিন্তু বইয়ের ভাষার বাইরে একদম প্র্যাকটিক্যাল ভাষা আপনার সাথে কথা বলতেছি, না বোঝার কিছু নাই। যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার ভিডিওতে কমেন্টস করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা আমার মোবাইল নাম্বার 0182558141 এই নাম্বারে আপনারা কল দিয়ে যদি কিছু জানার থাকে এর বাইরেও তাহলে জেনে নেবেন। ঠিক আছে? তো এই যে তাহলে আপনার একটা মালামাল যদি চুরি হয়, ক্ষয়ক্ষতি হয়, সবার আগে আপনাকে C&F কে বলতে হচ্ছে, এবং সাথে সাথে আপনার এই লজিস্টিক্স কোম্পানিকেও বলতে হচ্ছে। এখন আফসোসের বিষয়টা কি দেখেন, আফসোসের বিষয় হচ্ছে এই যে প্রথমে বিমানের থেকে মালটা এসে মনে করেন এয়ারপোর্টের কাস্টমস অথবা ওয়্যার হাউসে এসে পড়লো, এখান থেকেই মাল চুরি হয়। C&F যে দেখে যে মাল চুরি হয়ে গেছে, এবার C&F যখন মাল চুরি হয়ে যায় তখন C&F করে কি? শিয়ানাগিরি করে চুপ থাকে। চুপ থেকে ফরওয়ার্ডার রেখে কাস্টমার কাছ থেকে পেমেন্ট নাও।
কাস্টমার তো পেমেন্ট দিয়ে দেয়, দেওয়ার পরে এবার যখন মাল বুঝায় দিতে যায় তখন এই ফরওয়ার্ডারের সাথে এই কাস্টমারের হাতাহাতি বেঁধে যায়। যখন হাতাহাতি বেঁধে যায় এবার ফরওয়ার্ডার তো শর্টফাট করতে শুরু করে, সিএনএফ রে কয় যে এই তুই যেগুলি মাল সব ঠিক আছে, কাস্টমারের টাকা দিছে, এবার মাল বুঝায় দেয়। কয় ভাই এটা তো আমার দোষ না ভাই, ওই ভিতরের তো মাল চুরি হয়েছে। তাহলে ভিতরের তো যদি মাল চুরি হয় তখন কি করার আছে? তখন হচ্ছে কি, কাস্টমার লিখিতভাবে সিএনএফ এর নামে একটা ক্লেম করে এবং ফরওয়ার্ডারকে একটা ক্লেম পাঠায়। তাদের নামে ক্লেম করে না, তাদের কাছে ক্লেম পাঠায় যে আমি তোমাকে পেমেন্ট দিয়েছি কিন্তু আমার মাল বুঝে পাইনি, আমার মাল চুরি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্যামেজ হয়েছে। এখন এই দুইটা ডকুমেন্ট যখন পাঠায় তখন এই ফরওয়ার্ডার আবার একটা অ্যাসোসিয়েশন আছে, ফরওয়ার্ডার ওই কপিটা এয়ারপোর্টের কাস্টমসে জমা দেয়, প্লাস তাদের এই একটা অ্যাসোসিয়েশন আছে, এটার নাম হচ্ছে বাফা, বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, মানে বাফার যত মেম্বার আছে, মানে লজিস্টিক্সের যত কোম্পানি আছে সবাই মিলে একটা ফেডারেশন বানানো, সেটার নাম হচ্ছে বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন। এখন এই বাফাতে কমপ্লেনটা চলে যায়। বাফাতে যখন কমপ্লেন যায়, বাফাও আবার দেখা যায় একটা লেটার ইস্যু করে কাস্টমসের কাছে যে তোমার এই কাস্টমস থেকে এই মালটা চুরি গেছে। কিন্তু ঘটনা হলো যে এই প্রসেসটা হতে যে পরিমাণ দৌড়াদৌড়ি, খরচ, তারপরে সুপারিশ, তারপরে ঘুষ যেটাকে টেবিল মানি বলা হয় অথবা কমিশন বলা হয়, এগুলো করতে 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 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরও কেটে যায়। কিন্তু ওই যে 1 লাখ টাকার মাল চুরি হয়েছে এইটা উদ্ধার করতে আরো 10 লাখ বের হয়ে যাবে, কিন্তু আপনি মাল আর 20 বছর কেন, ইহ জনমে বাংলাদেশের পোর্টের এবং কাস্টমস থেকে আর পাবেন না। কারণ এইটাই যদি পেতেন তাহলে তো কাস্টমস অফিসাররা অন্তত 5টা 10টা বাড়ি করার মতো ক্ষমতা রাখতো না, তাই না? এটা খুব সিম্পল ভাবে আপনাকে বুঝতে হবে যে কাস্টমস কমিশনার ছেলে, মেয়ে তো মেয়ের মারে পর্যন্ত কেসে মেয়ের বাপে বিয়ে দিয়ে দিতে চায় যে পোলায় কাস্টমস কমিশনার। একবার খালি বিয়েটা যদি হয়ে যায়, আমার মেয়ের সাথেও আর আমার বউয়ের সাথেও কোনো সমস্যা নেই, বাড়ি গাড়ি সোনা দানা কোনো কিছুর অভাব হবে না। তাহলে বুঝতে হবে যে কাস্টমস কমিশনার হইলে জীবনে খালি টাকা টাকা, হারাম টাকায় ভরা। এখনো পর্যন্ত আমার চোখে এই পর্যন্ত একজনও সৎ কাস্টমস কমিশনার কেন যেন, আমার হয়তো আমারই কপাল খারাপ যে আমার চোখের সামনে পড়ে নাই। আপনাদের সামনে যদি পড়ে আলহামদুলিল্লাহ। তো এই এয়ারপোর্টের যে কাস্টমস ওয়্যারহাউস, কাস্টমস ওয়্যারহাউস অ্যান্ড কাস্টমস, যদি কখন একটা মোবাইল এনে থাকেন, একটা মাল এনে থাকেন, প্রথমে আপনাকে একটা সিএনএফ কে ধরতে হবে যে ভাই আমার নামে কয়টা মাল আসছে। ইভেন বিদেশ থেকে ডিএইচএল অথবা ইন্টারন্যাশনাল কুরিয়ারে যদি কেউ টাকা একটা মাল পাঠায়, ওই যে পাঠাবে সেই ডিএইচএল এর খরচটা অর্থাৎ ফরওয়ার্ডিং এর খরচটা দিল। নর্মালি এটা উচিত ছিল কি, ডিএইচএল কে বলা যে তুমি এখানে ডোর ডেলিভারি মালটা দিয়ে আসবা, কত টাকা বিল নিবা বলো। কিন্তু নর্মালি এভাবে ডিএইচএল নেয় না। ডিএইচএল কি করে, ডিএইচএল বলেন, ফেডেক্স বলেন, অ্যারামেক্স বলেন, এরা খালি লজিস্টিক্সের কাজটা করে ছেড়ে দেয়, বলে আমরা ইন্টারন্যাশনাল কুরিয়ার, কিন্তু কাজ করে এরকম বাঁধানো কাজ। কেমন বাঁধানো কাজ? কথা কথা ইংল্যান্ড থেকে আপনি আমার নামে 2টা স্যাম্পল পাঠালেন, স্যাম্পলে আপনি বিল লিখে দিচ্ছেন কথার কথা $20, $150। এই যে $150 ডিএইচএল মালটা পাঠালেন আপনি, সে আপনার কাছ থেকে খরচ নিয়ে নিল, মনে করেন যে আপনার 10,000 টাকা অথবা 15,000 টাকা। এরপরে যে সে বাংলাদেশে কাস্টমসে মালটা পড়ে আছে, এবার আমার অফিসে এসে আমাকে কটা ডকুমেন্ট দেওয়া যাবে যে আপনার নামে মাল আসছে, যান আপনি ছাড়ায় নেন। আর যদি আপনার কোনো রাস্তা না থাকে তাহলে আমাকে আপনার এই কপিগুলো জমা দিয়েন, আর আনুমানিক এত হাজার টাকা খরচ আসবে। যেমন কিছুদিন আগেও আয়ারল্যান্ডের থেকে আমার কাছে একটা ডিএসএল আসছে, সেটা খালি ডকুমেন্ট দিয়ে গেছে, তো আমি ফোন দিলাম যে কত টাকা খরচ পড়বে, 25,000 টাকা খরচ পড়বে। তাই আমি বললাম যে 10,000 টাকার ব্যবহৃত স্যাম্পল কাপড় ছাড়াইতে 25,000 টাকা খরচ পড়বে, এটা কোন ধরনের ব্যবসা? লজিস্টিক্সে তো 12 বছর আমি ছিলাম, চুরির তো একটা মাত্রা থাকা উচিত। আর আমি লজিস্টিক্স জানি বলেই আপনার সাথে কথা বলছি। সাধারণ মানুষ যারা জানে না, মনে করেন প্রবাসের থেকে একজন ভাই তার মায়ের জন্য ছোট ভাইয়ের নামে মাল পাঠাইছে, এই ছোট ভাই কত জায়গায় কত ভোগান্তির শিকার হবে, এটা তো সীমার বাইরে।
কারণ সে সিস্টেম জানে না, সেই ট্রেডের মানুষ না, সেই প্রফেশনের মানুষ না। তা আপনারা কতভাবে কোর্টের মধ্যে চুরি চামারি ধান্দাবাজি চিটারি বাটপারি করে করে মানে মানুষে ফতুর করতেছেন। আবার আমি দেখছি আজান দিলে সব থেকে বোধহয় বাংলাদেশের যে ডিপার্টমেন্টের মানুষগুলো সবার আগে দৌড়ায় নামাজ পড়তে যায়, দাড়ি টুপিওয়ালা, কপালও দাগ ফেলে দিছে, তার অন্তত 80% মানুষই হয় কাস্টমসে চাকরি করে, না বিমানে চাকরি করে, না পোর্টে চাকরি করে। এটা আমার পোড়া কপাল যে আমি এটা দেখছি। কারণ আমার চোখ তো বাংলা একটা জাউরা চোখ, আমি তো চোখে জীবনে ভালো কিছু দেখি না। আমার চোখে যেখানে যত প্রবলেম আছে প্রবলেম প্রচুর ধরা পড়ে। আমি একটা ভালো জিনিস দেখতে চাইলেই দেখা যায় আমার খারাপটা চোখে পড়ে। আমার চোখই আল্লাহ কেন যেন অথবা ব্রেন এরকম খারাপ বানায় ফেলছে, আমি জানি না। এটা হয়তো আমি পাপি বান্দা এই কারণে। বাট কোথায় কত প্রবলেম আর ক্রাইম অথবা দুর্নীতি অথবা অনিয়ম সেটা আমার চোখে, অথবা অসুন্দর সেটা আমার চোখে ধরা পড়ে, প্রচুর, খুব দ্রুত ধরা পড়ে। তাতে মানুষের কথায় হোক, কাজে হোক, রূপে হোক আর বেশে হোক। যেমন লাস্ট ভিডিও আপনাদের বলে দিছি যে আগামী 5 বছরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লাভজনক এবং ভিআইপি ব্যবসা হইতে যাচ্ছে ধর্ম এবং ধর্মের পোশাকে চলা ব্যবসা। বলতে বলতে আল্লাহর কি খেলা দেখেন, বলতে বলতে 7টা দিনও যায় নাই, সাথে সাথে কিসে বিসিএস প্রশ্নপত্র ফাঁসের 1000 কোটি টাকার মালিককে ধরে ফেলছে। এবং মানুষ বলা শুরু করছে যে ধার্মিক ব্যক্তি কি কামটা করলো। তো এরকম ধার্মিক মনে করেন খালি বেরিতেই থাকবে, বেরিতে থাকবে। এখন যত বেরোতে থাকবে তত তো ভিআইপি বাগারা মনে করেন যে বিপদে পড়ে যাবে। তাহলে জাতিরে পাগল, বাঙালিতে একটা পাগল জাতি, এরে কেমনে মনস্ক করা যায়? তাহলে এটা কোটা আন্দোলন বানায় দাও, মুখ আন্দোলন বানায় দাও, তুমুক গোড়ার ডিম বানায় দাও, যাতে সাধারণ মানুষের ব্রেন থেকে এই যে আমরা যে বিসিএস ক্যাডাররা অমুকরা তমুকরা যে এই 2 নম্বরই বিএ পাস, 2 নম্বরই বিএ পাস করে কেসে পুলিশের চাকরিতে ঢুকছে, এরপরে এসআই, তারপরে 2 নম্বরই লেখাপড়া করে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট বানায়, এরপরে কি হচ্ছে বিসিএস এর 2 নম্বর সার্টিফিকেট দিয়ে বিসিএস এর বিশাল অফিসার হয়ে দেশে বাঙ্গায় চুরায় খায় মনে করেন 1000 কোটি টাকার মালিক আছে। এই সব ভিআইপিরা সব ধরা পড়ে যাবে। তো এতগুলো ভিআইপি যদি ধরা পড়ে, কারণ প্রতি বছর কত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয় এই মানুষকে চাকরি দেওয়া নেওয়া এবং ট্রান্সফার করানো নিয়ে। এই টোটাল সার্কেলটা যদি সঠিক যদি গবেষণা করা হয়, তা বর্তমানে যারা আইন বিচারের লোক আছে তারাই পর্যন্ত ফেঁসে যেতে পারে। তাহলে সবার আগে জনগণের মনের থেকে এই যে সার্টিফিকেট বিক্রি করলো এবং কার কাছে বিক্রি করলো, সেই মানুষটা কে, সেই কয় লক্ষ মানুষ, সেই লক্ষ মানুষটাকে আগে খুঁজে বের করো, করে তাদের সাসপেন্ড করো এবং তাদের নামে শাস্তি দাও। এই জিনিসটা কিন্তু মানুষের ব্রেন থেকে বের করে দিতে হবে। তা না হলে কিন্তু মহা বিপদ বেঁধে যাবে সব বড় লোকদের। কথা বুঝতে পারছেন? তো খেলা দেখেন আসলে ঘটে কিভাবে। আর বাংলাদেশের সুন্দর এক ভদ্রলোকের একটা ভিডিও দেখছিলাম, উনি বোধহয় অস্ট্রেলিয়া থেকে কি ব্লগ ট্লগ করে, বেশ নেগেটিভ ব্লগ করে, আবার রিয়েলিস্টিক ব্লগও করে। তো ভদ্রলোক সুন্দর একটা কথা বলছিল কি চোদু জনতা, অর্থাৎ চোদনা জনতা, অর্থাৎ সহজ ভাষায় বলে বোকা জনতা, ভদ্র ভাষায় সামাজিক ভাষায় বলে যে এই জনতারে কিছু একটা ধরে দিলে সেটা নিয়ে ফাল পারে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা রাষ্ট্র এতগুলো অদক্ষ সার্টিফিকেট কেনা অফিসারের মাধ্যমে চলতেছে, নিয়ম নীতি চলতেছে, তাহলে এই রাষ্ট্র কিভাবে উন্নতি করবে? এই রাষ্ট্রের দুর্নীতি কেমনে বের হবে? কারণ যারা দুর্নীতিতে, আপনারা তো দেখতেছেন দুর্নীতি দমন কমিশনে কত দুর্নীতি হচ্ছে। তা যে দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতির দায়ে আপনার মানে জর্জরিত, তা এই দুর্নীতি দমন কমিশন মানুষের অথবা রাষ্ট্রের কি উপকার করবে বলেন? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তো এটা আমি কিন্তু কোনো কথাবার্তা বলছি না, এগুলো মিডিয়াতে যা আসতেছে, পেপার পত্রিকায় যা আসতেছে, কোর্টের বারান্দায় যেগুলো উঠতেছে, সাধারণ মানুষ যেগুলো জানে সেইগুলো খালি আমি এক জায়গা করে দিচ্ছি। এটা আমার কোনো ব্যক্তিগত কোনো প্রমাণের অথবা কোনো ডকুমেন্টের অথবা
নিজস্ব ব্যক্তি আক্রোশের কোনো কথাবার্তা না। এগুলো আপনারা সবাই জানেন, আমি শুধু এক জায়গায় সাজায় দিচ্ছি। তাহলে দেখেন, এবার যে কথাগুলো বললাম যে এয়ারপোর্টের কাস্টমস আর চিটাগাং পোর্টের কাস্টমস, আপনি কি ফেব্রিক্সের রোল দেখছেন কখনো? এরকম বিশাল বড় বড় একটা রোল হয়, এরকম মাথা সমান 6 ফিট, মানে 72 ইঞ্চি, 76 ইঞ্চি, 84 ইঞ্চি পর্যন্ত, সর্বনিম্ন 58 ডায়া, মানে সর্বনিম্ন হচ্ছে কত, আমরা 42 ডায়ার ফেব্রিক্স কিনি, তারপরে 48 ডায়া, 46 ডায়া, ডায়া মানে প্রস্থ, এরপরে কি হচ্ছে আপনার মানে চওড়া, এরপরে যদি চওড়াই যদি হয় তাহলে রোলগুলো তো অতটাই চওড়া হবে। তো 86 পর্যন্ত ডায়ার ফেব্রিক্স বিদেশ থেকে বাংলাদেশে আসে। তবে নর্মালি 58 থেকে 72 ডায়াটা সবচেয়ে বেশি চলাচল করে। তাহলে এই যে আপনার এত উঁচু এরকম মোটা মোটা একটা ফেব্রিক্স, জিন্সের ফেব্রিক্স, অমুক তমুক, একজন ইম্পোর্টার 5000 রোল ফেব্রিক্স নিয়ে আসছে, তার মধ্যে কি হয়েছে 30টা রোল নাই হয়ে গেছে। তো এরকম মোটা মোটা এত বড় বড় 30টা রোল কাস্টমসের থেকে, যেখানে সেনা অফিসার পর্যন্ত নিয়োগ আছে, যেখানে বিডিআর বিজিবি তে শুরু করে সব নিয়োগ আছে, তার মধ্যে দিয়ে চুরিয়ে চোরাই মার্কেটে চলে যায় কিভাবে বলতে পারেন? আর এই যে জিনিসগুলো কন্টেইনার ভরে আসছে, এই কন্টেইনারগুলো সঠিক কাগজপত্র, অর্থাৎ কাগজপত্র সই স্বাক্ষর সঠিকভাবে করে অরিজিনালের মতো করে বানায়, এই 500 রোলের থেকে 50টা রোল অথবা 60টা রোল চুরি হয়ে অন্য দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে চোরাই মার্কেটে, চোরাই চক্রের কাছে। তাহলে এই কাগজগুলো তার বাইরের চোর, যার নাম হচ্ছে চোর, সে তো ওই পকেট মেরের মতো চোর, ও তো এত কাস্টমসের প্রসেস জানে না, এত কাস্টমসের এত কোন ডিপার্টমেন্টের কোন সেট আপে কারে টাকা খাওয়াইতে হবে, কার কাছ থেকে ক্যামেরা ফাঁকি দিয়ে মাল বের করে নিয়ে যাইতে হবে, কোন গাড়ির মধ্যে ঢুকাইতে হবে, এটা কেউ জানে না। জানে শুধুমাত্র কারা জানেন? কাস্টমস অফিসার এবং সিএনএফ কর্মীরা মিলে ব্যক্তিগত যোগসাজ তৈরি করে ফেলে, চুরি চক্রের নেটওয়ার্ক বানায় ফেলে। এবং এটা কাস্টমস অফিসার এবং আপনার কি হয়, আপনার এই সিএনএফ এরা মিলে গ্রুপ বানায়, এবং কোন সময় প্রতি 6 ঘন্টা অথবা 8 ঘন্টা পর পর শিডিউল থাকে, এই 6 ঘন্টা 8 ঘন্টায় কারা ডিউটিতে থাকবে, সেই 7 জন অথবা 8 জনের একটা টিম থাকে, ওই টিমকে একটা টাকা খাওয়ায়। এই কাস্টমস অফিসার উপরের থেকে চাপ দেয় আর সিএনএফ এর মাধ্যমে টাকা খাওয়ায়, কারণ পার্টির কাছ থেকে তো টাকা নিছে। এই মালটা বের করে তারপরে আপনার দিয়ে দেয়। আর মেইন যে আমদানি করলো, সে দেখলো যে আমি মাল নিয়ে আসলাম কিন্তু আমি মাল বুঝে পাইলাম না, আবার বুঝে পাইলাম না তো পাইলাম না, এরপরে লাস্ট সব থেকে মানে কষ্টদায়ক, সব থেকে কষ্টদায়ক যে ভোগান্তিটা, খুব মন দিয়ে শুনেন, মানে বাংলাদেশে আমদানির ক্ষেত্রে সব থেকে কষ্টদায়ক ভোগান্তি কোনটা বলতে পারেন? কাস্টমারদের অথবা আমদানিকারকের সব থেকে কষ্টদায়ক ভোগান্তিটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। মনে করেন এই হলো 2টা মোবাইল আমি আনতেছি চায়না থেকে, মনে করেন। এখন এই 2টা মোবাইল তো কাগজপত্রে লেখা আছে আমি 2টা মোবাইল আনতেছি, আচ্ছা। এবার এই 2টা মোবাইল আমি প্রপার চ্যানেলেই আনতেছি, ওই যে সবাই যেমন ওই যে ব্যাটারি আলাদা খুলে প্যাকেট আলাদা করে তারপর ট্যাক্স ফাঁকি দিয়ে দিয়ে নিয়ে চলে আসে, চুরি বাঁচায়, মানে ট্যাক্সের টাকাই বাঁচায় 3 কোটি টাকা, এইসব না। একদম জেনুইন ভাবে মনে করেন যে আপনার এই 2টা মোবাইল বিদেশ থেকে আমি আমদানি করতেছি। এবার কাস্টমস কি করলো, আমার এই বড় মোবাইলটারে খেয়ে দিল। কাস্টমস এবং সিএনএফ এর এই চোরাই চক্র আমার এই মালটা খেয়ে দিল, অর্থাৎ চুরি করে ফেললো। এখন কাস্টম যদি চুরি করে এর অর্থ কি? সরকার চুরি করছে, কারণ তারা সরকারি অফিসার। তাহলে সরকার আমার এই জিনিসটা চুরি করে ফেলাইলো। এখন এই কথা শুনলে তো শেখ হাসিনা অথবা খালেদা জিয়া মনে করেন যে আমার মাথার পরে ইট দিয়ে বাড়ি মারবে না, যে আরামজাদা তুই কোষ কি, আমি চুরি করেছি তোর 2টা মোবাইল। বাস্তব অ্যাকচুয়ালি গ্রামারটা যাচ্ছে কোথায় দেখেন, অথবা যুক্তিটা যাচ্ছে কোথায়, যে সরকার, কাস্টমস বলতে আমি বুঝাচ্ছি সরকারের তরফ থেকে এই মালটা চুরি হয়ে গেল, অথবা কাস্টমসের তরফ থেকে এই মালটা চুরি হয়ে গেল। এখন এই সরকার কথাটা বলার কারণটা কি সেটা বুঝেন। সরকারিভাবে আমার নামে ডকুমেন্ট আছে যে আমি 2টা মোবাইল আমদানি করতেছি। এখন
আমাকে এই আমদানির যে কাগজটা, এটাকে হাউস বিএল অথবা মাস্টার বিএল বলা হয়, এমবিএল অথবা এইচবিএল, এই বিএল এর উপরে আমাকে পেমেন্ট দিয়ে মালটা ছুটানোর ব্যবস্থা করতে হবে। এখন এই দুটো জিনিসের পেমেন্ট আমি যখন দিয়ে দিব, তারপরে যেই হয় দুইটা মালে আমি ছাড়াইতে পারবো, না এর একটা মিসিং হয়ে গেছে, বাকি একটা ছাড়াইতে হবে। অর্থাৎ দেখেন, মাল একটা চুরি হয়ে গেছে আর বাকি এইটা যদি আমাকে ছাড়াতে হয়, তাহলে এইটাও যে আমি আমদানি করছি, সেই আমদানি ট্যাক্সের থেকে শুরু করে, ভাড়া থেকে শুরু করে, কাস্টমসের চার্জের থেকে শুরু করে, গভর্নমেন্ট যত ফি আছে সব ফি থেকে শুরু করে, জাহাজের ভাড়ার থেকে শুরু করে সব কিছু এই দুইটার উপরে আমাকে দিতে হবে। দেওয়ার পরেই শুধুমাত্র এই মালটা আমি নিতে পারবো, আর এটা তো হারায় গেছেই। আর এটার জন্য যত অ্যাপ্লিকেশন যাই করি না কেন, ওইটা আগামী 5000 বছর পরেও, মানে দাজ্জাল যদি কখনো আসে সেই আমলেও এটা উদ্ধার হবে কিনা সন্দেহ আছে। দাজ্জাল কয় হাজার কোটি বছর পরে আসবে একমাত্র আল্লাহই জানে। ওই দাজ্জাল আসার পরেও এই মোবাইলটা উদ্ধার হবে কিনা কাস্টমসের থেকে, সেইটার কোনো গ্যারান্টি নাই। তবে আমার যে চুরি গেছে সেটা তো গেছে, প্লাস ওই যে মানে আমার টাকা আমি বিল পেমেন্ট করব, আর সেই মোবাইল আর একজন নিয়ে চুরি করে ব্যবহার করা শুরু করে দিবে, বাণিজ্য করা শুরু করে দিবে। ঘটনাটা বুঝতে পারছেন? কত মজার ঘটনা এবং কত কষ্ট এবং বেদনাদায়ক ঘটনা। আপনার 20 কার্টুন মাল আপনি বিদেশ থেকে কেমিক্যাল নিয়ে আসছেন অথবা ম্যাটেরিয়াল নিয়ে আসছেন, এক কার্টুন চুরি হয়ে গেছে, মানে আপনার 20 লাখ টাকা অথবা 10 লাখ টাকার মাল চুরি হয়ে গেছে। এই 10 লাখ টাকার মাল যে আপনি আমদানি করছেন, সেই টাকা আপনাকে পরিশোধ করলে বাকি মালটা আপনাকে ছুটানোর পারমিশন সরকার দিবে। যার কারণে এই যে সরকার যে দিবে, কাস্টমস তো দিবে না, সরকার দিবে কাস্টমসের মাধ্যমে। এই কারণে কথাটা আমি বলছি যে সরকার চুরি করে ফেলছে। তাছাড়া সরকার তো আপনার দুঃখটা বুঝতেছে না যে বাবা তুমি দুইটা আইফোন নিয়ে আসছো 3 লাখ টাকা দিয়ে, তার মধ্যে 1.5 লাখ টাকাই কি হয়েছে, কাস্টমসের তো চুরি হয়ে গেছে। তাহলে বাবা তুমি 1.5 লাখ টাকা দিয়ে, বাকি 1.5 লাখ টাকা আর তোমার খরচ দিয়ে, মানে বাকি এই 1.5 লাখ টাকার মোবাইলটা তুমি তোমার খরচ দিয়ে নিয়ে চলে যাও, আর দেখি বাবা তোমার এই কাজটা আমি কিভাবে উদ্ধার করে দিতে পারি, যেহেতু আমার এখান থেকেই চুরি হয়ে গেছে, হয় আমি তোমার ড্যামারেজ দেবো, না উদ্ধার করে দেবো, না কিছু একটা করে দিব। সরকার এটা করতো না, অথবা কাস্টমস এটা করতো না। উল্টে বলবে যে তুমি যে মালটা আনছিলে ওইটার টাকাও যদি তুমি শোধ না করো, তা এইটাও তুমি নিতে পারবা না। আর এইটাই হচ্ছে বাংলাদেশের ইনডিসিপ্লিন, দুর্নীতিপ্রবণ কাস্টমসের সব থেকে নগ্ন এবং ভোগান্তিকর এবং বাজে অবস্থা, যেটা সমাধান এই বাফার থেকে শুরু করে XYZ যে যেখানেই থাকুক না কেন কেউ আপনাকে দিতে পারে না, কারণ সরকার নিজেই তো দিতে পারতেছে না। সরকার যাকে দিয়ে আপনার এই সমাধান দেবে সেই তো দুর্নীতিগ্রস্ত, সেই অফিসারই দুর্নীতিগ্রস্ত। বিশ্বাস না হলে ওই বিভিন্ন পোর্টে কাস্টমসের বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলবেন, চোখ কান খোলা রেখে বুঝতে পারবেন যে আপনারা কেমনে বাঙ্গায় খাচ্ছে আর কত রেডিমেড কথাবার্তা বলতেছে। এরপর একজন কাস্টমস কমিশনারের আশপাশে কোথাও যদি বাড়ির পাশে দেন যে শুনেন যে অমুকের জামাই কাস্টমস কমিশনার, তো তার বাড়িতে যে দেখবেন যে কমিশনার হওয়ার আগে ওর বাড়িতে কি ছিল, আর এখন এই 7 বছর না 1 বছর কাস্টমস কমিশনার হওয়ার পরে ওর অবস্থা কি হয়েছে, বাড়ি ঘরে ফার্নিচার আর বউয়ের কয় বড়ি গোল্ড হয়েছে, আর ধানের জমি কয় বিঘা কিনেছে, সেইটা আগে খুঁজে দেখেন, তারপরে বুঝতে পারবেন। এবার তাহলে কথা হলো যে আপনাকে আমদানি এবং রপ্তানি করতে গেলে আপনাকে আমদানি রপ্তানি লাইসেন্স, টিন, ভ্যাট এগুলো সব আপডেট থাকতে হবে, ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট সব আপডেট থাকতে হবে। এরপর মনে করেন ইনি হলেন বায়ার আর ইনি হলেন সাপ্লায়ার, মানে বাংলাদেশে কথার কথা আমি এটা এক্সপোর্টার আর এখানে হচ্ছে একজন ইংল্যান্ড একজন আছে হচ্ছে ইম্পোর্টার, অথবা মনে করেন দুবাইতে বাংলাদেশের থেকে মাল বানায় দুবাইতে পাঠাবো। এখন এই দুবাইয়ের এই ভদ্রলোকের লাইসেন্স থাকতে হবে, আমদানি লাইসেন্স, এবং আমার রপ্তানি লাইসেন্স থাকতে হবে, এবং আমার রপ্তানি লাইসেন্সের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে উনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, উনার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে হবে, 1 পয়সা হলেও আসতে হবে। তাছাড়া আমি কোনোভাবে এই মালটা ইনার কাছে বৈধ প্রক্রিয়ায় কখনোই রপ্তানি করতে পারবো না। এখন কিভাবে পারবো, হয়তো আমি কুরিয়ারের মাধ্যমে মালটা পাঠিয়ে দিতে পারবো, যেটা ওনার খরচ 5 গুণ 6 গুণ বেড়ে যাবে, ওনার খরচ বেড়ে যাবে, কারণ মালটা উনি নিচ্ছে, ওনার খরচ।
আর একটা মধ্যস্থতাকারী সার্ভিস আছে যেটাকে বলা হয় ডিরেক্ট লজিস্টিক্সও না আবার ডিরেক্ট কুরিয়ারও না, এদের মধ্যে একটা চক্র আছে, যে চক্রটা অথবা ব্যবসা আছে, এটার নাম হচ্ছে প্যাকেজে মাল পাঠানো। মানে এই লজিস্টিক্স কোম্পানি ওই দুবাইয়ের একটা লজিস্টিক্স কোম্পানির সাথে কাগজপত্র বানায় ফেলবে, ফেলে হয়তোবা আর একটা লাগেজের সাথে এই লাগেজের ভলিউমটা বাড়ায় দিয়ে এই ওই যে লাইসেন্সে আমদানি রপ্তানি হচ্ছে, মনে করেন দুবাই থেকে এক ভদ্রলোকের নাম হচ্ছে অ, আর বাংলাদেশে সে মাল নিচ্ছে কয়ের কাছ থেকে, মালটা নিচ্ছে কয়ের কাছ থেকে। এখন আমার একজন বায়ার আছে যে 200 কেজি মাত্র মাল নেবে, ইনারা কিন্তু বিশাল মাল নিচ্ছে, মনে করেন 400 কেজি 1000 কেজি করে মাল নিচ্ছে, এই কয়ের কাছ থেকে 1000 কেজি মাল নিচ্ছে। আর আমার দুবাইতে একটা পার্টি আছে যে আমার কাছ থেকে 50 কেজি মাল নেবে অথবা 100 কেজি মাল নেবে, তার নাম ধরেন খ, আর আমি এই 100 কেজি মাল পাঠাবো, আমার নাম মনে করেন আ। তাহলে আ পাঠাচ্ছে খয়ের কাছে আর অ পাঠাচ্ছে কয়ের কাছে। এখন ও আর কয়ের মধ্যে রিলেশন আছে। এখন এই অয়ের মালটা যে পাঠাচ্ছিল, আমি আ হয়ে যদি তার কাছে যদি মালটা জমা দিই আর বলি যে ভাই লাইসেন্স টাইসেন্স কিচ্ছু নাই, ও তখন ওর অয়ের বিল্ডারে আপডেট করে এই দুইটা মাল একসাথে ঢুকায় এইখানে এই ওর পার্টনার দুবাইয়ের কাছে পাঠা দিবে। ওই দুবাইয়ের মালটাকে বের করে তার কাজ হবে অয়ের মাল কয়ের মালটাকে কয়ের কাছে দিয়ে দেওয়া, খয়ের মালটাকে খয়ের কাছে দিয়ে দেওয়া। আর এই যে একটা প্রক্সি সার্ভিস দিল, এক লাইসেন্সে 2 জনের মাল ঢুকায় দিল অথবা 4 জনের মাল ঢুকায় দিল। যেমন এই যে আপনার দেখছেন না ওই বিদ্যুৎ বিল ভরার জন্য যে বিশাল লাইন হয়েছিল, তখন সামনের দিকে যারা দাঁড়ায় আছে মহিলারা, অনেক পুরুষ মানুষ এই লাইনে যে ম্যাডাম আপনার এই বিলটার সাথে আমার এই কার্ডে একটু 1000 টাকা একটু ভরায় দিবেন কাইন্ডলি, আপু প্লিজ দেন না, আমি খুব অসুস্থ, অনেক বড় ছেলেদের সিরিয়াল। তখন আপু ওই ব্যাটার ওই সুন্দর ব্যবহার আর এরকম মনে করেন যে আপু এরকম করে তাকায় পড়েছে, মায়া একটা ভাব, ঠিক আছে ভাইয়া দেন। তখন আপু নিজের মিটারটাও ভরছে আর সাথে ওই ভাইয়ের কার্ডটাও ভরে ফেলছে। তো এই যে প্রক্সি সার্ভিসটা দিল, এই প্রক্সি সার্ভিসটা দিয়াকে বলা হয় প্যাকেজ সার্ভিস। ক্লিয়ার? এর থেকে সহজভাবে কমার্শিয়ালের কঠিন কাজগুলো বোঝানোর কোনো সুযোগ আছে কিনা অথবা জীবনে কোনোদিন কোনো ভিডিও দেখছেন কিনা আমি জানি না। আপনার নিজের বড় ভাই অথবা আপন দুলাভাইয়ের কাছে যদি জিজ্ঞাসা করেন যে দুলাভাই আমার একটু কমার্শিয়ালের কাজ কাম কি একটু আমারে বুঝায় দেন, তো সে আপনার সাথে যে পাটপুট নিবে তাতেই দেখবেন যে কমার্শিয়াল শেখা তো দূরের কথা, কমার্শিয়ালে শিখতে পারেন নাই, কচুও শিখতে পারেন নাই। কারণ সে আপনাকে এত ডিটেলস কিছু শেখাবে না, কারণ তাই যদি শেখায় তাহলে সে কোথার থেকে ঘুষ খেয়ে আপনার বোনরে ভালো রাখছে এইটা তো বেরোয় আসবে। তা জেনে শুনে সে কি কারণে নিজের ওয়েট লস করবে? আর সে যেহেতু ওয়েট লস অথবা প্রেস্টিজ লসটা করবে না, তাহলে তাহলে কি হয়? তাহলে সে আপনাকে সঠিক তথ্যগুলো দেবে না, ওই বইয়ের ভাষার মতো করে দুই একটা লেকচার টেকচার দিবে যে বোঝা যাবে সে বিশাল বড় একটা জ্ঞানী গুণী হ্যাডাম, কিন্তু এটা যে বাংলা পাহাড়ি সোর স্যাসরা সোর এটা বোঝার কোনো সুযোগ নাই। এরপর আবার অনলাইনে দেখবেন আসসালামু আলাইকুম, কত রকমের ধার্মিক অ্যাটিটিউডে এভাবে এক্সপোর্ট করতে হয়, এভাবে করে কোটি কোটি টাকা কামাই করা যায়। মানে আগে আছে সালাম, ও পাশে মাথায় ফাঁসা আছে টুপি দাড়ি, আর এ পাশে কি হচ্ছে কাম মনে করেন বি ক্লাস ছাড়া একটাও কিছু করে না। আর মানুষে যেটুকুন শেখায় ওইটুকুন শেখায় বন্ধ থাকে, যাতে বাকি মানুষগুলো কাস্টমাররা দৌড়ায় তার কাছেই চলে যায় যে ভাই আপনার কথা খুব ভালো লাগছে আর আপনারা দেখে খুব সৎ মনে হয়েছে। ওই যে বিসিএস এর সার্টিফিকেট যে বেটা বিক্রি করতো, ওর চেহারা যেমন একদম নুরানি চেহারা, চালচলন একদম নুরানি, হাসিটা দেখলে মনে হয় যে বেশ তো অলরেডি পা রাখছে, আল্লাহর ইচ্ছায় আপনার ওর মতো দেখা যাচ্ছে, তাহলে ভাই আমার এই এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স ট্যাক্স টিন ভ্যাট সব আপনিই করে দেন, আপনাকেই আমি বিশ্বাস করি, আপনাকেই ভরসা করা যায়। বাংলা আপনি যে একটা খানকির ছেলে অথবা একটা বাংলা পাহাড়ি চোরের পকেটে যে পড়তেছেন আর নিজের কপালটা পোড়াচ্ছেন, এইটা তো আপনারা বুঝতে পারবেন না। কারণ ওই যে কথাটা বলে দিছি যে আপনার সব থেকে বড় দুর্নীতি আগামী 5-7-10 বছর ধরে বাংলাদেশে চলবে ধর্মের ব্যবসা। এবার আসেন তাহলে মানুষ কিভাবে ব্যবসা করে, আন্ডার ইনভয়েসে ব্যবসা করে। কেমন? একটা মাল মনে করেন বিদেশ থেকে বাংলাদেশে পাঠাইছে, যে মালটার কেনা দাম ছিল $100, $100,
সে লিখে দেয় যে মাত্র $10 ওই ফুটপাতের থেকে কিনেছি। এইভাবে মালটা মানে ডিক্লারেশনের সঠিক একটা ধারা আছে, একটা কোড আছে, একটা এইচএস কোড আছে কাস্টমসের। কোডের মধ্যে এমন একটা কোডের মধ্যে ফেলে দেয় যে কোডের মধ্যে ফেললে মালটা আন্ডার ইনভয়েস করা যায়, অর্থাৎ কম দাম দেখানো যায় সরকারকে, তখন ট্যাক্সটাও কম আসে। পরিবহন খরচ কম আসে না, কিন্তু কাস্টমসের খরচ এবং সরকারি খরচটা কম আসে। এখন এই যে সিএনএফ এর কাছে যে আপনারা যে মাল ছাড়াইতে যান, আপনি একটা মালের ডকুমেন্ট নিয়ে যদি একজন সিএনএফ এ দিলেন, ভাই এই মোবাইলটা আসছে, এটা ছাড়াইতে কয় টাকা নেবেন? ভাই 8,000 টাকা নেব। আর একজনের কাছে গেলেন, তার কাছে যে বললেন যে ভাই এটা কত নেবেন? ভাই 7,500 টাকা নেব। এরকম 5 জনের কাছে যেই যাবেন, অমনি মনে করেন যে আপনি পাঁচা মারা খেয়ে লাল হয়ে যাবেন। কারণ এই সিএনএফটা করবে কি, আপনার ডকুমেন্টের ছবিটা তুলে রাখবে, রেখে কাস্টমস অফিসারের যে কেউ, স্যার ও তো দেখতেছে যে কাজটা ও 8,000 চাইছিল আর যে 7,000 চাইছে আপনি তারে দিয়ে দিচ্ছেন, কিন্তু ও তো আপনার কাছে ছবিটা তুলে রাখছিল অথবা তথ্যটা নিয়ে রাখছিল। ওই কাস্টমসে যে ওই মাস্টার বিএল অথবা হাউস বিএল নাম্বার দিয়ে ওই স্যাররে বলবে যে স্যার এই যা কিছু খাওয়া দাওয়ার বোধহয় রাস্তা আছে, একটু লাল কালি দিয়ে একটা ফোঁটা দিয়ে রাখেন। এখন এই কাস্টমস অফিসার তো এটাই চায়, ফোঁটা দিয়ে রাখছে। এবার আপনি ওই যে 1,000 টাকা কমায় 8,000 টাকার জায়গায় 7,000 টাকা দিয়ে যে গেছেন, এই 7,000 টাকা সিএনএফ যখন এই স্যারের কাছে যাবে, কারণ এই স্যারের কাছে তাকে যাইতেই হবে, কারণ সেই হচ্ছে ফার্স্ট কাস্টমস অফিসার। ওই স্যার তো ওই লাল টিক চিহ্ন, এই তোর মালে সমস্যা আছে, এটা এই 20,000 টাকার মোবাইল না, এর মধ্যে মিনিমাম 80,000 টাকার মোবাইল আছে, এটা রং ডিক্লারেশন হয়েছে, এটা অডিট হবে, ভেরিফাই হবে, হ্যান হবে, ত্যান হবে, অমুক হবে, তমুক হবে, মানে সারা দুনিয়ার কিচ্ছা কাহিনী শুনায় দেবে। এবার আপনার কাস্টমস এজেন্ট এসে কয়ে যে ভাই আপনি যে মালটা আনিছেন, এই মিয়া আপনি কি স্যামসাং মোবাইল আনিছেন নাকি 20,000 টাকা দেবেন? মিয়া এর মধ্যে তো 80,000 টাকার মোবাইল, কাস্টমসের তো বলে দিছে এ মাল ছাড়াইতে আরো 10,000 টাকা লাগবে। মানে কাস্টমস কমিশনার পাট মারছে, সাথে সাথে ওরও চেহারা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আগে সিম্পলি যে মালটা 8,000 টাকায় ছাড়াইতে পারতেন, এবার এটাকে ওই যে 10 জায়গায় যে ঘুরছেন, এখনই 7,000 টাকায় যে রেডি করছেন, এই মাল ছাড়াইতে এবার আপনার টোটাল 20,000ও আপনি পারবেন না। কিন্তু ও কাস্টমস অফিসারে 5,000 টাকা ঘুষ দিবে, আর ফার পরে এই তো 7,000 নিত, আর আরো 7,000 আপনার কাছ থেকে বের করে নিয়ে যাবে। এবার বুঝতে পারছেন সিএনএফ কে কি কারণে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং না বলে সিটিং অ্যান্ড ফ্রডিং বলা হয়। অর্থাৎ সিএনএফ শব্দটার সাথে এত সুন্দর একটা শব্দ যুক্ত আছে যে ভাই ওই যে হাতে একটা ব্যাগ, আর এ পাশে পাঞ্জাবি, ও পাশে পায়জামা, একটা বাটা জুতা, স্যান্ডেল, আর এলাকায় আবার মসজিদ কমিটির সভাপতি অথবা একটা মসজিদের প্রতিষ্ঠাতা বাড়ির সামনে কি কাজ করে? সিএনএফ। এরকম সিএনএফ দেখলেই সবার আগে মানুষ খানকির ছেলে বলে গালাগালি দেয়। কারণ এই মানুষগুলো এত কাস্টমারকে ধ্বংস করে করে যে মসজিদটা বানাইছে, এখন হারাম টাকায় তো আল্লাহ মসজিদ বানাইতে বলে নাই, বুঝতে হবে। এবং এইসব লোকরাই এক ওয়াক্ত নামাজ, আমার মতো জুবায়েদ নামাজ কামাই দিতে পারে, কিন্তু এই টাইপের সিএনএফ অফিসার দুনিয়া উল্টে যাবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পারলে কাজা হবে না। অথবা যদি হিন্দু ধর্মের হয় তার ওই ধর্ম প্রার্থনা, অথবা যদি খ্রিস্টান ধর্মের হয় তার ওই ধর্ম প্রার্থনা এখান থেকে বন্ধ হবে না, বুঝতে হবে। জোবায়েদ ভাই কি কারণে বলছে ধর্ম ব্যবসা বাংলাদেশের 10 বছরের আগামী 10 বছরের শ্রেষ্ঠ ব্যবসা হতে যাচ্ছে? প্রত্যেকটা সেক্টরে সেম ঘটনা। ইভেন মিডিয়াতেও দেখবেন সানি লিওনে নাচতে গেলে পাঞ্জাবি পরা লাগে, আবার সাথে মুজিব কোটও পরা লাগে। তাছাড়া সানি লিওনে নিয়ে নাচাটা দেখতে সুন্দর দেখা যায় না। আর এটা মাননীয় প্রধানমন্ত্রীকে এই ভিডিও দেখে নাই? সে কি কানা? সে কি অন্ধ? তার তো অন্তত এই প্রেস্টিজে লাগা উচিত ছিল যে আমার মরা বাপের একটা জাতির পিতার একটা ট্রেডিশনাল ঐতিহাসিক একটা পোশাক, যেটাকে একটা মানুষের মনে একটা পবিত্র জায়গা অথবা সুন্দর একটা জায়গা অবস্থান করে ফেলছে, সেই কাপড়টা পরে মানুষে কিভাবে একটা বেশ্যারে নিয়ে নাচে, তাহলে কে কে পড়ছে ওরে 14 পাও দিয়ে দাঁড় করার রাই। শুনছি সে তার বাবাকে ভালোবাসে, কিন্তু কাজের মাধ্যমে দেখতেছি না যে সে তার বাবাকে ভালোবাসে।
অবস্থাটা বুঝতে পারছেন? দেশ গেছে কোথায়। এরপর আসেন এয়ারপোর্টের মধ্যে এই যে কথাগুলো বললাম যে মালটা এসে প্রথমে এয়ারপোর্টে জমা হয়, তারপরে C&F দেখে, তারপরে কি দেখে, তারপর হচ্ছে আপনার ফরওয়ার্ডার দেখে। এখন এই যে C&F রা আছে, এই C&F রা ওখানে ঝাড়ুদাররা পর্যন্ত টাকা খাওয়ায়, এবং এই C&F এর কাছে টাকা আসে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে 1 কোটি 2 কোটি 10 কোটি ফেলায় রেখে দেয়। কথার কথা, চকলেট বিদেশ থেকে যখন দামি দামি চকলেটগুলো আসে, তখন এই যারা 2 নম্বর চকলেট বানায় এইসব ব্যবসায়ীরা এয়ারপোর্টে টাকা কোটি টাকা ফেলে রেখে দেয় যে স্যার, অথবা ঝাড়ুদারের কাছে ফেলে রেখে দেয় যে দেখ, অথবা C&F এর কাছে ফেলে রেখে দেয়। কারণ মালটা আসার পরে প্রথমেই মালের কাছে যেতে পারে পোর্টের অথরিটি, আর এরপরে যাইতে পারে মানে কাস্টমসের অথরিটি, এরপরে যাইতে পারে কারা, C&F। তো C&F এর মানুষ টাকা দিয়ে বসে থাকে কোটি টাকা, যে যান যে ওই যে চকলেট আইছে কার কার দেখেন দি, এই বিদেশি চকলেট, এই চকলেটের কার্টুনগুলো পাড়ায় ছড়ায় দেন। পাড়ায় যখন ছড়ায় দিবে তখন এটাকে কাস্টমস ওয়াস্টেজ অথবা ড্যামারেজ দেখায়, ঝাড়ুদারের মাধ্যমে অথবা ক্লিনারের মাধ্যমে এটা ডাস্টবিনে ফেলবে। ওই ডাস্টবিন থেকে মালটা আমি বের করে নিয়ে চলে আসবো আইনে। ওই যে অরিজিনাল প্যাকেটটা, ওই প্যাকেটের মধ্যে আটা দিয়ে বাংলা চকলেট বানায়, ওর মধ্যে ভরে প্যাকেটটাকে সুন্দরভাবে আটকায়, এবার সুপার শপগুলোতে সাপ্লাই দিয়ে দিব, আর অনলাইনে বিক্রির ব্যবস্থা করে দিবে। এখন সবাই দেখবে একটা অরিজিনাল ক্যাডবেরি, যে প্যাকেটটা অরিজিনাল বাংলাদেশে যখন কমের মধ্যে কামরাঙ্গীরচরে অথবা সদরঘাটে অথবা কেরানীগঞ্জে প্যাকেট বানানো হচ্ছে, ওই প্যাকেটটা অথবা ফুকিরিয়াপুলে ওই প্যাকেটটা এরকম অরিজিনাল মতো মজা আসতেছে না। আর বিদেশ থেকে অরিজিনাল যে চকলেটটা আসছিল সেই চকলেটটা অরিজিনালের কোড, অরিজিনালের মজা অনেক কিছু আছে। তাহলে ওই প্যাকেটটা তার দরকার। এর মধ্যে আটা গুলায় চকলেট বানায় 10% অথবা 20% ডিসকাউন্টে আপনার সুপার শপগুলোতে সাপ্লাই দিচ্ছে, আর সুপার শপ কমের মধ্যে পেয়ে সে মালগুলো 5% ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে। এখন আপনি অরিজিনাল এক প্যাকেট ক্যাডবেরির দাম, কথার কথা যদি আমি ওভাবে কিনি নাই, আমার ওই দামি চকলেট কেনার মতো সামর্থ্য জীবনে কোনোদিন ছিল না হয়তোবা, অথবা সামর্থ্য অথবা মানসিক সামর্থ্য ছিল না, তো ওই শুনছি দেখছি বিভিন্ন ওই সুপার শপে যে 1200 টাকা একটা বক্সের মধ্যে অল্প কয়টা গোল 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 কয়টা চকলেট চিক 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 পলিথিন প্যাকেট দিয়ে মোড়ানো। তা আমি ওই একবার বোধহয় বাচ্চা চাইছিল, তা আমি বললাম যে বাবা এই 6, 7টা 10টা চকলেটের দাম 1200 টাকা, বাবা তোমাকে আমি অন্য চকলেট কিনে দিব না এতগুলা, কারণ এতগুলো চকলেটের দাম হচ্ছে 300 টাকা, আর 12টা 10টা চকলেট 2200 টাকা দিয়ে কিনা আমার এই কষ্টের টাকায় পোষাচ্ছে না। তা আমি এই জন্য বোধহয় জীবনে কোনোদিন ওই 1000 অথবা 800 না 1200 টাকার ওই যে চকলেটের বক্স আমার জীবনে কোনোদিন কিনিও নাই, ওর একটা ধরেও দেই না, খেয়েও দেই নাই, কারণ খাইতেও তো কলিজা লাগে, আর কেউ গিফটও করে নাই যে আমার এটা কপালে জুটবে। তা বাস্তবটা দেখেন, বাস্তবটা দেখেন যে অরিজিনাল চকলেটের মধ্যে মানুষ পাচ্ছে লোকাল বাংলা নন হাইজেনিক চকলেট, যেটা আটা গুলানো, কিন্তু ওই যে প্যাকেটগুলো ডিস্ট্রয় করে দেওয়া হলো এয়ারপোর্টের মধ্যে থেকে, দুর্নীতিটা কোথায় জমা হলো, দুর্নীতিটা কোথা থেকে জন্ম নিল, সরকার কোনোদিন সেটা দেখে না। সরকার পাঠাবে কাকে, ভ্রাম্যমাণ আদালতকে, বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ মানে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে জন্ম নেওয়া ভ্রাম্যমাণ আদালত, নতুন শাড়ি পরে সুন্দর করে এক একদিন সেজে এসে এসে এই আদালতে আপনাকে কি হয়েছে 2 লাখ টাকা এই ফ্যাক্টরিকে জরিমানা করে যাবে ম্যাজিস্ট্রেট সাহেব অথবা ম্যাজিস্ট্রেট সাহেবান। এই 2 লাখ টাকা জরিমানা করলে কি এই যে চক্রটা, এই চক্রটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে? তা আপনি যদি মারবেনই, গোড়ায় মারেন, নাকি প্রতি মাসে প্রথমবার 2 লাখ নিয়ে গেছেন, আরো চারপাশের ফ্যাক্টরিগুলোর কাছ থেকে কইছেন, একটাই কিন্তু ধরেছি, ওই ড্রাইভার পাঠাই দিছি, সবাই বস্তার মধ্যে বস্তা ভরে ভরে টাকা ডাল 50,000 1 লাখ করে, তাহলে বাকি কয়টা কিন্তু খুঁজবো না, এই একটার মধ্যেই যাবে। ম্যাজিস্ট্রেটরা যেভাবে কামায়, একটা পিএস অথবা একটা ড্রাইভারে কথার কথা একটা দোকানে একটা বাজারে যখন ঢুকে একটা দোকানের থেকে কামাই করে, মিডিয়ারে দেখা দেয় যে আমরা বিশাল কঠিন কঠিন কর্মসূচি দিচ্ছি,
সিন্ডিকেট বন্ধ করতেছি, হ্যান করতেছি, ত্যান করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমার একটু প্রমোশন দেন। আর ও পাশে একটা দোকানের এরকম অথবা 2টা দোকানের এরকম দেখায় দিয়ে আর বাকি 20টা দোকানেতে 50টা দোকানেতে 100টা দোকানেতে 20,000 50,000 করে খেয়ে বস্তা যেই ভরে গেছে অমনি বাড়ি চলে গেছে। দেখছেন না আপনারা? রোজা শুরু হওয়ার 15 দিন আগের থেকে ভ্রাম্যমাণ আদালত শুরু হয়ে যায়, আর যেই টার্গেটটা ফিল আপ হয়ে যায় যে টোটাল আমরা কয় টাকা কামাই করলে ঈদটা ভালোভাবে করতে পারবো, কত কথা এটা 20 রোজার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তখন যে বসুন্ধরা মার্কেটের মধ্যে যে মাইকিং করে যে আপনারা সবাই ট্যাক্স ভ্যাট আপডেট রাখুন, আপনার ওই পণ্য বিক্রয়ের রসিদ জমা রাখুন, আরো কি 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 সব গোড়ার ডিমের ডায়লগ টায়লগ সব বলে বেড়ায়। এপাশে তো খেয়ে পেট ভরা শেষ, এখন জনগণের শোডাউন করে। আরে ভাই মাইকিংটা আগে করতেন, আগে যখন মাইকিং না করে হামলা করছেন তখন যখন জিজ্ঞাসা করছে আমরা তো জানি না, আপনি বলছেন আমাদের সরকারি ওয়েবসাইটে এগুলো আপডেট করা আছে। এখন বাংলাদেশের সরকারের ই পোর্টালে কোন জেলায় কোন বিভাগে কোন মন্ত্রণালয় কোথায়, আরে ভাই কয়টা মন্ত্রী আছে, মন্ত্রী চেয়ারাই তো চিনি না, নামই চিনি না, হাতে কোনো 2-1 যে কজন একটু ওই পেপার পত্রিকায় ডংসং করে তাগো চিনি, তাছাড়া একটা মন্ত্রী চেয়ারা দেও কইতে পারবো না যে এর নামেই অমুক জেলার মন্ত্রী। তো একটা রাষ্ট্রের মন্ত্রীরই আমরা চিনি না, আর আপনি ওই মন্ত্রীর ওই দপ্তরের কোথায় কত তারিখে কি গেজেট দিচ্ছেন এটা সাধারণ মানুষ জানবে? এটা কেমনে সম্ভব? আপনি বিশাল টিম গঠন করে সারা ব্যবসায়ীদের মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আপনি নোটিশ দিতেন, মাইকিং করতেন, ডাকডোল পিটাইতেন, টিভিতে মিডিয়াতে সকালে দুপুরে রাতে বাংলা লিঙ্কের অ্যাডভার্টাইজমেন্ট যেমন এইভাবে 5G করে নাচে, ওপাশে 5Gর কোনো লাইসেন্সও থাকে না, সকাল থেকে রাত পর্যন্ত নাচতে থাকে। ওরকম একটু নাচতেন, নাচার পরে তারপরে কিন্তু আমরা তো নাইচে গিয়ে ন্যাংটা হতে শুরু করে সবভাবে ডলে মিলে তোমাকে শিখাই দিছি যে তোমাদের আপডেট থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা মামলা করব। সেইটা না করে খেয়ে দিয়ে ব্যাগ ভরে নিয়ে বাড়ি পাঠায় দিয়ে এবার মাইকিং করে বেড়াচ্ছেন যে ভাই আপনারা এরকম সততার ব্যবসা করুন। খাওয়া শেষ, এবার বলছেন সততার ব্যবসা করুন। এরপর 6 মাস যাইতে না যেতে দেখা যাচ্ছে আপনাদের একজনের স্বাস্থ্য সুন্দর হয়ে যাচ্ছে, চেহারা মাশাআল্লাহ একদম নুরানি, একদম টকটকে কমলা লেবুর মতো হয়ে যাচ্ছে, কারণ ফলের পরে খাবারের পরে আছেন, সুখের পরে আছেন। একবারও তো এসে বলেন না আমরা যে ভোক্তা অধিকারের জন্য আসছি এর চেয়ে বেটার আগে নাগরিক অধিকারটা নিয়ে আমরা একটু আপনাদের জন্য যুদ্ধ করি, ব্যবসায়িক অধিকার নিয়ে একটু যুদ্ধ করি, যে আপনি কি কি কারণে ভালো ব্যবসা করতে পারতেছেন না। কারণ আপনি ভালো ব্যবসা করলেই তো আর আপনি সরকারের ট্যাক্স চুরি করবেন না, আপনি সরকারের সাথে নেমোখারামি করবেন না, কারণ সুখে থাকলে মানুষ চুরি কম করে। পেটে যদি ক্ষুধা না থাকে, আমার পেট যদি ভরা থাকে, এত বেশি ভরা যেমন অ্যাসিডিটি হচ্ছে, তখন তো আপনি আমার কিছু খাইতে দিলে কেন, আমার হাত পা ধরলে আমি খাবো না। তো কথা হলো যে আমি যদি ব্যবসায়িক পরিবেশ পাই এবং নাগরিক অধিকারটা যদি আমি পাই, যেখানে জীবনের টেনশনটা কম, জীবিকার টেনশনটা কম এবং সম্মানের নিরাপত্তা আছে, আমার কি ঠেকাটা পড়ছে যে আমি চুরি চামারি করে বাটফারি করে বড় হাত দান্দা করব আপনার মতো ম্যাজিস্ট্রেটের মতো? তাহলে আপনার তো উচিত ছিল আগে এসে বলা যে ভাই আপনি কি কি নাগরিক অধিকার আর ব্যবসায়িক অধিকার পাচ্ছেন না সেটা একটু আমারে বলেন। আমি যে আগে সরকারে বলি যে দেখেন সরকার, আপনি ওনার নাগরিক অধিকার আর এই বাস্তব অধিকার, এই ব্যবসায়িক অধিকার এগুলো দিতে পারতেছেন না বলে ভালো ব্যবসা করতে পারতেছে না, এই কারণে ট্যাক্স টুক্স ফাঁকি ফুকি আছে, কাগজপত্র একটু ব্যাকডেটেড আছে, এই কারণে আমরাও কি হয়েছে তার উপরে মানবিক বিচারে আমরা তার উপরে কোনো শাস্তি বিধান জারি করতে পারতেছি না। কই সেটা তো আপনারা বলেন না কখনো। আপনারা হচ্ছে ভোক্তা অধিকার হয়ে গেছেন, মানে ভোক্তার উপরে অধিকার ফলাচ্ছেন, ব্যবসায়ীর উপর অধিকার ফলাচ্ছেন। এরপরে কোন ব্যবসায়ী ভাইরাল, সেই ব্যবসায়ীর উপরে যে নিজেদের ভাইরাল করার জন্য সেই ব্যবসায়ী যে অ্যাটাক করেন। ওই যে ভাইরাল অনলাইনের 2-1টা ফকিন্নি ব্যবসায়ী খালি ভাইরালের মধ্যেই জড়তা থাকে, এসে কত হাজার কোটি টাকার ব্যবসায়ী আপনাদের ঘরের মধ্যে, ইভেন আপনার টাকা হয়তো আপনার ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছেন যে ভাই তুই বড় ব্যবসা কর, তা আপনার ঘরের মধ্যেই হচ্ছে হারাম ব্যবসায়ী। আর আপনি আই ওয়াশ করার জন্য, চোখ দেখানোর জন্য দেখায় দিচ্ছেন যে
বিশাল কাজ হচ্ছে, সেই কারণে ভাইরাল ব্যবসায়ীরা আটকাইছেন যাতে আপনি আলোচনার শীর্ষে থাকেন। ভাইরাল হওয়ার কিন্তু জ্বালা আছে, এইটা কিন্তু মাথায় রাখেন। ভাইরাল হবেন মানে কথার কথা চুরিও করবেন, আবার বড় বড় কথাও বলবেন, এটার কিন্তু জ্বালা আছে, বহুত জ্বালা আছে, সহ্য করতে পারবেন না। এবং এই সময়টা ঘুরতে 1 সেকেন্ড সময় লাগে না। হয় ধর্ম, নয় সৃষ্টিকর্তা, নয় জাতি, সেকেন্ডের মধ্যে চোখ পাল্টায় দিলে মনে করেন যে দুনিয়াদারি সব তামা তামা হয়ে যাবে। সারা জীবনের কামাই জায়গায় বসে বেনজির সাহেবের মতো নাই হয়ে যাবে। সারা জীবন বুদ্ধি ব্রেন যত কাটাইছেন, যত পরিশ্রম করছেন, যা বানাইছেন, সেকেন্ডের মধ্যে নাই হয়ে গেছে। বুঝতে হবে। এই জন্য ভাইরাল হইতে চাবেন না, দরকার নেই এত ভাইরাল হওয়ার। অন্তত হারাম কাজ করে ভাইরাল হইতে যাবেন না। তাহলে আমরা মূল যে কথাটা বলছিলাম সেই জায়গায় আবার একটু ফিরে যাই, সেটা হচ্ছে ব্যবসা এবং কাস্টমসের ভোগান্তি। তাহলে আপনার মাল চুরি হলো, সেই মালটা যে আপনার নামে আসছিল সেই জন্য আপনার ড্যামারেজ দিয়ে বাকি মাল আপনাকে ছড়াইতে হচ্ছে। আর ওই মাল অথবা ওই মালের ক্ষতিপূরণ ওই কিয়ামতের আগে দাজ্জাল আসা পর্যন্ত অথবা কিয়ামত পর্যন্ত, ইভেন কিয়ামতের পরে যেও সেটা পাবেন কিনা সরকারের তরফ থেকে, সেইটা আমি সন্দিহান। আজকে পর্যন্ত বাংলাদেশের কাস্টমসের যে অবস্থা, সরকারের নামে বাস্তবসম্মত কথা বললে ক্লেম হওয়ার কিছু নাই। তাহলে ওই ক্লেমই যদি হইতো তাহলে ওই মুজিবুর রহমানের নামেও ক্লেম হইতো, কারণ সে কেন বলছিল যে আমার কম্বল কই। কথাটা বুঝতে পারছেন? এই জন্য বাস্তবসম্মত কথা বলা কিন্তু হালাল। এবার আসেন একটা সুন্দর একটা উদাহরণ দেখায় আপনাদের। এই যে এয়ারপোর্টের কথা আপনাদের বলছি, যে প্রথমে মালটা এসে এয়ারপোর্টে জমা থাকে, এ দেখেন কিভাবে জমা থাকে। এয়ারপোর্টের থেকে মালগুলো এসে একটা ওয়্যার হাউসে এভাবে জমা থাকে, আর এভাবে কাস্টমস অফিসাররা প্লাস এইখানের ক্লিনাররা অথবা স্টোর কিপাররা অথবা সিকিউরিটি গার্ডরা অথবা সিএনএফ এর লোকরা ওই মাল খোঁজার নাম করে এভাবে পাড়ায় পুড়ায় টেনে ছিঁড়ে ভেঙে ফেলে এবং এখান থেকে কিছু মাল চুরি করে নিয়ে যায়। এখন আপনি তো জানেন না এটার মধ্যে আইফোন আছে কিনা। এখন একজন সিএনএফ কর্মীর মধ্যে ঢুকলো, ঢুকে এটা পাড়াইলো, পাড়ায় দেখলো যে আরিয়াল্লার মধ্যে মোবাইল দেওয়া যায়, তাহলে একটা মোবাইল বের করে চুরি করে নিয়ে চলে আসলো। এবং যে এই জায়গায় ঢুকে চুরি করতে পারে সে যে খুব সুন্দরভাবে ওই সিকিউরিটি গার্ডের 2টা টাকা দিয়ে বের হয়ে তারপরে চলে আসতে পারবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। এই সব দেখেন সিএনএফ এর লোকজন এর মধ্যে এই যে পাড়ায় 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 ঢুকতেছে আর এই কার্টুনগুলো এইভাবে ড্যামেজ করতেছে। এখন যে মালটা পাঠাইছিল বিদেশ থেকে সে তো আর এই মালটাকে এভাবে পাঠায়নি, এভাবে পাঠায় নাই, প্লেনের থেকে নামায় যত্ন সহকারে না ফেলে এভাবে মাল ফেলা হয়। দেখেন এই যে বাইরে এভাবে মাল ফেলা হয়, ঝড় বৃষ্টি বন্যার মধ্যে, এগুলো সব কার্গো বিমান। কার্গো বিমান, এখানে মোবাইলে ছবি তোলা নিষেধ, তা আমি নিজে ওখানে যে ছবি তুলে নিয়ে আসছি। তো এই দেখেন এখানে, কারণ ওখানে ওই সিকিউরিটি গার্ডরে 100 টাকা দিলেই ছবি তুলতে দেয়, সরকার নিষেধ করছে, কিন্তু সিকিউরিটি গার্ডে 100 টাকা খায়। একদম বাংলা কথা বলে দিলাম আপনাদের। এই যে আপনার এই বিমানের থেকে কার্গো বিমান, গোল গোল বিমান দেখেন, এটা ভরে ভরে মাল আসে আর এভাবে বাইরে রাখেন। এখন যেদিন রাখছে, যে মুহূর্তে রাখছে, ওই সময় যদি ঝড় বৃষ্টি হয় তো আপনার মাল তো শেষ হয়ে যাবে, আপনার মাল এভাবে শেষ হয়ে যাবে। কারো ঠেকা পড়ে নাই, দায়িত্ববোধ নাই যে মালগুলো ঢেকে সুন্দর করে নিরাপদ রাখার জন্য। কারণ এয়ারপোর্টের মধ্যে এত অফিসার, এত সিকিউরিটি গার্ড, এত ক্লিনার থাকার পরও মাল যদি ওয়্যার হাউসের মধ্যে এভাবেই যদি জমা থাকে, এভাবেই যদি জমা থাকে এতটা ইনডিসিপ্লিন ভাবে, তাহলে বাইরের ওদের মধ্যে কার ঠেকা পড়ছে যে আপনার এই মালটারে যত্ন করে ঢেকে রাখবে, বৃষ্টি আইছে। ইভেন লকার পর্যন্ত ভেঙে, লকারের এই যে দরজা পর্যন্ত মানে ঢাকনা গেট, এসে লকারের অবস্থা বাংলা তালা দিয়া বাড়ুয়ে ভেঙে ওর মধ্যে লকারের মধ্যে দামি মাল রাখা হয়, ভেঙে এখান থেকে মাল পর্যন্ত বের করে নিয়ে যায়। এখন বিদেশ থেকে যারা চিন্তা করেন যে আমি ডাবল চার্জ দিচ্ছি অথবা অতিরিক্ত চার্জ দিচ্ছি যেন বাংলাদেশে যে পোর্টের মধ্যে আমার মালটা লকারে থাকে এবং নিরাপদভাবে যেন বের হয়, তা লকারের দরজাই তো নাই রে ভাই, দরজা জানলা সব মুক্ত খোলা, মানে উপরে বোরখা, নিচে মনে করেন ব্রা প্যান্টি, কিচ্ছু নাই, সেরকম কাহিনী।
এয়ারপোর্টের কাস্টমসের লকারের কাহিনী হচ্ছে বোরকা পরা, ওই দুবাইতে অথবা আপনার ইয়েতে ওই যে আপনার ইরাকে যেমন মহিলারা বোরকা পরে তলে কিচ্ছু থাকে না, সেই ইরাকের মহিলাদের মতো অবস্থা লকারের। তাহলে আরে দেখেন সব মনে করেন যে সব ধার্মিক টুপিওয়ালা মানুষের ওখানে C&F অফিসের অভাব নেই। অ্যাটিটিউড দেই বুঝতে পারবেন, যে চোখ মুখ তাকানো দেই বুঝতে পারবেন যে আকাম করতেছে না কি কাম করতেছে, কারণ অ্যাটিটিউড অনেক সময় অনেক কিছু বলে দেয়। তাহলে এই হচ্ছে বিদেশ থেকে আপনারা যতই ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং অথবা একটা লজিস্টিক্স কোম্পানি আপনাকে যতই বলুক না কেন, ভাই আপনি যে মালটা পাঠাবেন এ মালটা অনেক যত্ন সহকারে কিন্তু আমরা ডেলিভারি দিব, আমাদের সার্ভিস এক্সেলেন্স, এক্সেলেন্ট সার্ভিস, সেখান থেকে এক্সেলেন্স। হ্যাঁ, এই হচ্ছে সার্ভিস এক্সেলেন্সের অবস্থা। কারণ যে ফরওয়ার্ডিং কোম্পানি অথবা যে C&F কোম্পানি বলুক না কেন যে আপনার মালটা যত্ন সহকারে এনে পৌঁছায় দিব, আমার সার্ভিস নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। দেখছেন ফেব্রিক্স কেমনে এনে ফেলে রাখছে, এই কোন কার্টুনের মধ্যে দামি দামি ক্যামেরা আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কাচের শোপিস আছে, ডায়মন্ড আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। কোনো তার কোনো গুরুত্বপূর্ণ নামে কোনো শব্দই নাই। গুরুত্বপূর্ণ আবার কিসের শব্দ? অবস্থা দেখছেন, কার্টুন ভেঙ্গে ভেঙ্গে খুলে টুলে কোথাতে কি হয়ে যাচ্ছে। আপনারা তো চিন্তা করেন এভাবে বেঁধে দিছি কার্টুনের কোনো ক্ষতি হবে না। আরে ভাই বিমানের তে মালটা নামাই এয়ারপোর্টের মধ্যে এই জায়গা ধরে ছুঁড়ে মারে, ইচ্ছা মতো ডিপ মেরে ফেলায় রেখে চলে যায়, ডিউটি শেষ ফেলায় রেখে চলে যায়। আর এভাবে ফেলাতে যে দুই একটা কিছু একটা যদি দামি কিছু একটা যদি চোখে পড়ে সেটাও পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যায়। আর বাইরের বড় বড় চোরাই ব্যবসায়ী আর চোর চক্রের সাথে এই যে C&Fরা যে ঘোরাঘুরি করে, এই C&F এর সম্পর্ক থাকে। আর এই C&F করে কি আপনার এই যে ফ্লোরে এই যে দেখেন মালটা যখন বের হবে, এই যে পথে এই পথে যে কটা সিকিউরিটি গার্ড আছে প্রতি 6 ঘন্টা 8 ঘন্টা ধরে ধরে আপনার ডিউটি করে। এদের একটা টিম থাকে, ওই টিমের মধ্যে টাকা খাওয়াই দিলে আর কোনো বডি চেক মেক করে না, বাংলা ডাইরেক্ট হাইটে বেরিয়ে চলে যায় মাল নিয়ে, পকেটের মধ্যে মাল নিয়ে। তাহলে এবার বুঝতে পারছেন ওই একটা লজিস্টিক্স কোম্পানি অথবা একটা C&F কোম্পানি আপনাকে রেট দিছে যে ভাই আপনার এই 100 কেজি মালামাল মাত্র পার কেজি প্রতি কেজি মাত্র $3 করে পৌঁছায় দিব। আর একজন না প্রথম জন এসে বলে $4 করে পৌঁছায় দিব। মনে করেন আমি C&F এর এবং ফরওয়ার্ডিং এর ব্যবসা করি। এবার আমি আপনার কাছে গেলাম, স্যার আপনি মালটা কত টাকা কম রেটে পেয়েছেন বলেন না স্যার। $4। আর ইয়াল্লা রে স্যার আপনার তো একদম মাইরি খেয়ে ফেলা দিবে। তো আরামদাদা C&F নাকি তো 2 দিনের C&F, ওরা তো 2 দিন আগে কেটা যেন মারতে গেছিল, ওর নামে মামলার অভাব আছে। মাল মাত্র $3.5 আমি আপনাকে পাঠিয়ে দিব। এখন আপনার কাছে মনে হলো ওরে বাপরে বাপ জুবায়েদ ভাই সেরকম গ্যারান্টি দিয়ে কথাবার্তা বলছে, আর ওই হারাম ভাগ্যিস ওই হারামজাদার কাছে পড়ি নাই, ওর নামের তো কমপ্লেনের অভাব নাই। এবার আপনি মালটা যে আমারে দিচ্ছেন, মালের মালিক কি বলছিলাম, এক দেশের থেকে আরেক দেশে যখন মাল যায় তখন মালের মালিক যে বায়ার আর যে সাপ্লায়ার সে না, মালের মালিক হয় শুধুমাত্র C&F। আপনার মাল আপনি মালিক না, সরকার আপনাকে চিনে না, সরকার চিনে C&F কে, কারণ ডকুমেন্টেশনটা সাবমিট করেই জমা দেয় C&F। এক দেশের বর্ডার থেকে আরেক দেশে বর্ডার, অর্থাৎ এক দেশের কাস্টমস থেকে আরেক দেশে কাস্টম যখন মালটা পরিবহন হয় তখন ওই দেশের C&F আর এই দেশের C&F হয় মালের মালিক। বাইরেও চিনে না, আপনারাও চিনে না সরকার, কোনো দেশের কোনো সরকারই চিনে না, এটাই সারা বিশ্বের ইন্টারন্যাশনাল নিয়ম। তাহলে দেখেন $4 জায়গায় $3.5 বললাম। এবার আমি ওই কাস্টমস কমিশনারের সামান্য কয়টা টাকা ঘুষ খাওয়াই দিয়ে মাল কথার কথা আমি আপনার ছাড়ায় ফেলছি, কথা কথা মাল আপনার আসছিল, মালটা বের করতে হবে, ছাড়ায় ফেলছি। কিন্তু আপনাকে বললাম যে ভাই আপনি যে বলছিলেন যে কাপড় আনতেছেন, আমি তো ভাবছি নর্মাল কাপড়। আরে ভাই আপনি কাপড় তো সাদা কাপড় না, এটার মধ্যে কালো রং আছে, এটার মধ্যে নীল রং আছে, নীল রঙের ট্যাক্স
28%, এটার ট্যাক্স 24%, আর এটার ট্যাক্স 19%। আমি তো ভাই আপনার 19% ধরে কথা বলছি। দেখেন তো ভাই আপনার কি পরিমাণ রং। ভাই আপনার এটা 30%-এর মতো করে এখন ড্যামারেজ শুদ্ধ দিতে হবে, যেহেতু আপনি রং ডিক্লারেশন করছেন, মানে ভুল ডিক্লারেশন করছেন। ও হারামজাদা কিন্তু শুরুতে বলে নাই যে ভাই আপনি যে কাপড় আনছেন সেটা কটন না সিল্ক। কটনের ট্যাক্স এক রকমের, সিল্কের এক রকমের, এর মধ্যে কালার আছে কিনা, প্রিন্ট আছে কিনা, কতটুকুন কিভাবে আছে, সব কিছু জেনে কিন্তু সে রেট দেয় নাই। সে সবার আগে মালের আপনার কাছ থেকে আপনার কাছ থেকে ডকুমেন্টটা বের করে নিয়ে গেছে, অর্থাৎ মালের মালিক ও সবার আগে হয়েছে। হওয়ার পরে এবারে যে আপনারা আটকাইছে, আটকানোর পরে এবার বাংলা সিস্টেম হচ্ছে কন্ডম ছাড়া আপনারা দিচ্ছে, বাংলা কথা বলে দিচ্ছি। আর আপনি যে ব্রেন খাটাইছিলেন, আপনার ব্রেন মেরেন সব শেষ। এই হচ্ছে C&F এর ব্যবসা, যে কমের মধ্যে মালটা আগে কোনো মতে কাগজপত্র নিয়ে মালের মালিক হও, এরপর কাস্টমারের কতভাবে পাশা মারবা আর বের করবা, ও দিতে বাধ্য থাকবে। কারণ না দিলে তো আর এই টোটাল মালটাই শেষ। উল্টে সরকারের থেকে মামলা হবে যে তুই মাল এনে ফেলায় রাখছিস, তুই ছাড়াইস না কেন। তাহলে কত বড় একটা ভোগান্তির কাজ হচ্ছে কমার্শিয়ালের কাজ, এবং এই লজিস্টিক্সের এবং কাস্টমসের জনিত নাগরিক হিসেবে কতটা, অথবা ব্যবসায়ী হিসাবে কতটা ভোগান্তিতে থাকতে হয় মাল রপ্তানি এবং আমদানি করতে গেলে, এবার বুঝে দেখেন। তাহলে আপনারা অনেকে চিন্তা করেন টাকা দিয়েছি, মাল কেন সময় মতো পাচ্ছি না, ওই চিটার। অ্যাকচুয়ালি চিটারির জন্ম কোথা থেকে? একদম সরকারের এই খোলা বারান্দার থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে আপনারা দেখায় দিলাম। এখন এত চোর যেখানে, সেখানে কথার কথা বিদেশ থেকে আপনি আমারে 200 কেজি জিন্সের প্যান্ট বানায় আপনারে পাঠাইতে হবে, আপনি টাকা দিয়ে দিলেন, মাল আমি পাঠাই দিলাম। আর যাওয়ার সময় জায়গা চুরি হইতে পারে, আবার ওই দেশেও চুরি হইতে পারে। এই দায়ভার কে নিবে? এই দায়ভারটা কে নিবে বলেন? কিন্তু মধ্যিখানে কিন্তু আপনি 10 জায়গা বলে বেড়াচ্ছেন যে জুবাইদ ভাইরে কইছিলাম কয়টা মাল পাঠাইতে, হারামজাদা কি মাল পাঠাইছে, প্যাকেট ফাটা, চুরি করা, অমুক করা, তমুক করা, মাল 5 পিস শর্ট আছে, অমুক আছে, তমুক আছে। আর আমি কেমনে আপনারে বুঝাইতাম যে ভাই এই যে রাস্তাটা, আমরা রাষ্ট্রীয়ভাবেই একটা মানে থার্ড ক্লাস একটা অবস্থায় আছি আমরা, এইখানে কোনো গ্যারান্টি ম্যারান্টি চলবে না। এখন কাজের শুরুতে যদি বলতাম যে ভাই এই জিনিসটা দেখেন, আর যা কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না, ওই আল্লাহর নামে নাম রেখে ওই দাড়ি টুপিওয়ালা C&F এর কাছে টাকাটা দিয়ে দিতে হবে, মালটা দিয়ে দিতে হবে। এরপরে যদি 7 সাগর 13 নদী 7টায় মালটা যদি পৌঁছাইলে, না পৌঁছাইলে কিছু করার নাই। কিন্তু ওই আর একজন মিষ্টি খাইছে, সেখানে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে ভাই মিষ্টিটা অনেক মিষ্টি হয়েছে এবং গ্যারান্টি দেওয়া মিষ্টি, এইটা তো বলা সম্ভব না ভাই। তাহলে এই কথাগুলো যারা বলে, আজকে কিন্তু কমার্শিয়াল একদম ধুয়ে দিচ্ছি। কমার্শিয়াল, লজিস্টিক্স, C&F, তারপরে ওই আপনার এই পোর্ট অথরিটি, কাস্টমস, একদম মানে তামা করে দিচ্ছি। সাধারণ মানুষ বুঝে নিবেন, যাতে আপনাদের সাথে এরকম সার্ভিস এক্সেলেন্স, স্যার ইনশাল্লাহ আপনার মালটা কোনো ড্যামেজ ছাড়াই পৌঁছায় দিব। এসো দাঁড়িয়ে বলা, তুই মাল পৌঁছাবি কেমনে? এই কাস্টমসের এই বারান্দা কি তোর বাপের বাতাল লাগে নাকি তোর মার বাতাল লাগে? এটা কি তোর বাপে চাকরি করে যে কাস্টমার একটা মাল দিবে আর তোর বাপে মালটা নিয়ে সুন্দর করে এরকম দরজা ভাঙা লকারের মধ্যে রেখে দিবে আর মালের কোনো ক্ষয়ক্ষতি হবে না? খানকির বলা সেলস অ্যান্ড মার্কেটিং চোদাস। বাস্তব দেখায় দিচ্ছি, যে কুত্তার বাচ্চা, যে হারামির বাচ্চা বলবে যে আমি সার্ভিস এক্সেলেন্স দিচ্ছি, আমি মালের গ্যারান্টি দিয়ে তারপরে দিচ্ছি, বুঝবেন ও সে পাহাড়ি সিটার আর নাই। কারণ যেখানে রাষ্ট্রের দুর্নীতি করতেছে, রাষ্ট্রের লোকজন ইনডিসিপ্লিন করতেছে, অনিয়ম করতেছে, কোনো আইনের কোনো বিচার নাই যেখানে, সেইখানে তুমি বেটা C&F বাটপার, তুমি বেটা লজিস্টিক্সের বাটপার, বিয়ে করেছে শিপিং কোম্পানির মালিককে, আর এই জায়গায় এখন কাস্টমারের কাছে সার্ভিস এক্সেলেন্স দিয়ে তোমাকে ফাটাফাটি করে মালটা দিব। ও হারামজাদা তো শুরুতেই কি করবে জানেন? মাল দিছেন 200 কেজি,
এখন আপনি যে 200 কেজি মাইপে আপনার ফ্যাক্টরি থেকে মালটা দিচ্ছেন, অথবা 2000 কেজি, 5000 কেজি, 10,000 কেজি, বড় বড় ফ্যাক্টরি তো লক্ষ লক্ষ টন মাল দিচ্ছে, টিউজ যেটারে বলা হয়, এত টিউজ, কথার কথা 50 টন মাল দিছে। আর এই 50 টন মাল আপনি তো ফ্যাক্টরিতে একদম দাড়ি কমা দিয়ে মেপে তারপরে দিচ্ছেন লজিস্টিক্স কোম্পানির কাছে। ও এসে যে পোর্টে জমা দিবে, সবার আগে মালটা আপনার কি হয়, ওজন হয়। ওজন হওয়ার পরে আপনি দিছিলেন কথার কথা 29,200 কেজি। ওই জায়গা যারা মালটা ওজন করে, ওই ওজনের মিটারের কাছতে যে কাগজটা, ওর একটা ওরকম যে ভাই তুমি আর একটা ভুয়া কাগজ বানায় দাও, ভাই 500 টাকা দাও অথবা 200 টাকা পকেটে, ও সাথে সাথে একটা ভুয়া কাগজ বানায় দিবে। আমি জমা দিছি কথার কথা 29,000 কেজি, 29,200 কেজি। ওই জায়গাতে ওই 200 টাকা খাওয়ায় দিয়ে ওই মালটারে করবে কি জানেন, 31,300 কেজি বানায় ফেলবে। কয় যে ভাই আপনি কি মাপিছেন, আপনার মিটারের সমস্যা নাকি লোকজনের সমস্যা? আপনি কেন 29,200 কেজি? এটা তো এয়ারপোর্টের হিসাব হচ্ছে ফাইনাল হিসাব, আপনার আমার হিসাব কোনো ফাইনাল হিসাব নাই। এয়ারপোর্টে মাল মেপে বলছে, দেখেন মেপে বলছে 31,300 কেজি। অ্যান্ড ওই এমডি সাহেব তার যে সাপ্লাই চেনের ম্যানেজার, ওরে কবে খানকির বলা কি মাল মাপোস, 2000 কেজি ওজন এদিক ওদিক হয়, চাকরি থাকবে না, এরপরে তো ঠিক করে মাপবি স্যার, তাহলে আমাকে মেশিনই বোধহয় ডিস্টার্ব। তা মেশিন কেন? তো ও মেশিন কিনতে যাও সেই জায়গায় টাকা চুরি করবে। মানে খাওয়া খাওয়াই সব জায়গায়, খাওয়া খাই সব জায়গায়, মানে কেউ কাউরে ছাড় দিচ্ছে না, যে যে জায়গাতে যেভাবে পারতেছে খাচ্ছে। ওরে কাছে যে তুই কি মাল মাপ দিস যে 29,200 কেজির জায়গায় লাভ দিয়ে 31,300 কেজি হয়ে গেছে। দুর্নীতির জন্ম কিন্তু 100 টাকা 200 টাকার একটা টোকেনে। আর ওই যে লজিস্টিক্স কোম্পানি আপনার কাছে এসে বলছিল স্যার $3.5 না, আমি $3.2 আপনাকে মালটা একদম বেস্তের বোরাকে করে 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 নিয়ে আপনার ক্লায়েন্টে আমেরিকা পর্যন্ত মালটা পৌঁছায় দিব। আর ওই যে আপনার 30 সেন্ট করে আপনাকে কম দেখাইছে আর কাজটা দিয়ে দিচ্ছেন। আর আপনার, আমি মনে করেন একটা গ্রুপ অফ কোম্পানি যে চেয়ারম্যান, আমার যে কমার্শিয়াল জিএম, ওই কমার্শিয়াল জিএম এর সাথে আবার ওই C&F আর হচ্ছে ওই লজিস্টিক্স কোম্পানির একটু খাওয়া খাই, প্রতি কেজিতে ভাই আমার জন্য 5 টাকা করে রাখেন। কমার্শিয়াল ম্যানেজাররা যে কোনো সময় তার ব্যাংক অ্যাকাউন্টে হাত দিয়ে দেখবেন 20 লাখ আছে। কি কারণে? কারণ এরকম 50,000 কেজি মাল যদি যায় আর আমি যদি পার কেজিতে 5 টাকা করে খাই, কারণ কোম্পানি টাকা দিচ্ছে, কোম্পানি মালিকে টাকা দিচ্ছে আর বাইরে টাকা দিচ্ছে। আপনার ওই C&F রে কবে যে ভাই তোমার আমার সমস্যা কি, তুমি 2 টাকা খাও আমি 2 টাকা খাই, আমি কমার্শিয়ালে চাকরি করি তেমন বেশি বেতন টেতন দেয় না আমারে, এইভাবে সংসার চালানো যায় কও? তাহলে বাইডি ওই $3.2 না, তোমার কাজটা দিতে পারি যদি তুমি $3.1 $3.1 বিল পাবা। আর এই জায়গাতে তুমি 0.5 সেন্ট নিবা আর আমার 0.5 সেন্ট দিবা। তাহলে দেখেন 0.5 সেন্ট মানে তো বিশাল কাহিনী, প্রায় 10 টাকা করে। হ্যাঁ, তা 10 টাকা গুণ হচ্ছে 50,000 কেজি, 5 লাখ টাকাতে এক শিপমেন্টেই খাওয়া শেষ। তো এখন আমি যদি হামিম গ্রুপ বলেন, তারপরে নিট এক্সপো বলেন, তারপরে ইপিলিয়ান বলেন, মন্ডিয়াল বলেন, তারপরে বাংলাদেশে ফকির অ্যাপারেলের থেকে শুরু করে যত বড় বড় কোম্পানির কমার্শিয়াল জিএম অথবা কমার্শিয়াল অফিসার হইতাম, আর ওই C&F আর লজিস্টিক্সের দায়িত্ব যদি আমার উপরেই তো ফর্মালি পড়তো, ওই 5টা C&F কোম্পানির ডেকে করতাম যে তুমি রেট দাও, তুমি রেট দাও, এমডি রেট করতাম স্যার এই রেটটা কম আছে স্যার, এই রেট দেওয়া যায়। কিন্তু কমের মধ্যে যে 5 টাকা খেয়ে, তাই 50,000 কেজি মাল তো একটা বড় গার্মেন্টসের জন্য মানে ওই পাসা মুসা কাপড়ের মতো, পাসার গু মুসা কাপড়ের মতো। লক্ষ লক্ষ টন মাল যাচ্ছে, হাজার হাজার টন মাল যাচ্ছে, লক্ষ লক্ষ কেজি মাল যাচ্ছে প্রতি মাসে। তো ওইখানে একটা কমার্শিয়াল জিএম এর চাকরি করে পার কেজিতে যদি 5 টাকা খাওয়া কোনো বিষয়ই না। ওর বাড়ি গাড়ি করতে সময় লাগে। এখন ওর মা তো মনে করেন আশপাশে বাড়ি যে গল্প মেরে বেড়ায় যে আমার ছেলে ছোটবেলায় লেখাপড়ার থেকে অনেক ভালো ছিল আর খুব নামাজি, খুব ধার্মিক, আর এই আরাম কামাই খাওয়ার পরে পাশের বাসার ভাবি যেটা অভাবে আছে, কথা কথা আমার বউ তো 12 মাস অভাবে, ও দেয় যে পাশের বাসার ভাবি তো খুব ধুমসে শপিং করতেছে আর খালি গোল্ড আর গোল্ড।
এখন আমার বউ মনে করেন ঘরে ঢুকার সাথে সাথে মনে করেন আমারে দিবে চাচা, হারামজাদা তুই কিসের সংসার করস? পাশের বাসার ওই ভদ্রলোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার কারণে ওনার বরকত আছে, আর তুমি তো নামাজ পড়ো না। আমার তো কপালটা পোড়া, তোমার মতো একটা কি হয়েছে নাস্তিকের সংসার করতে আইসে। এই সংসারে বরকত হবে কেমনে? আরে ভাই বরকত তো কোন জায়গাতে হচ্ছে বোঝেন না রে। বরকত কোন জায়গাতে হচ্ছে বোঝেন, দেখেন বরকত হচ্ছে এই 0.5 সেন্ট। সংসারে উন্নতি আসতেছে 0.5 সেন্টে, ওটা 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ দিচ্ছে না। বরঞ্চ যেদিন ধরা পড়বেন সেদিন আল্লাহ যে কতভাবে খুলে বের করে নিয়ে যাবে সেটা টের পাবেন। তাহলে সুন্দরভাবে জিএম অথবা কমার্শিয়াল ম্যানেজারের দায়িত্ব ডেস্কে বসে পালন করছে এক্সিকিউটিভদের দৌড়া চাই, এটা করো ওইটা করো, এই ব্যাংকে যাও, এই কাস্টমসে যাও, এইটা করো, মুখ করো, তমুক করো। একদম হাতের আঙ্গুলের নখের থেকে শুরু করে সব দবদবে সুন্দর সাদা দাড়ি টুপি পরে সুন্দরভাবে জিএম সাহেবের মতো বসে আছে। খানকির ছেলে ওই 5 সেন্ট ছাড়া খায় না। আর ওর মা কয়ে বেড়ায় প্রতিবেশীর কাছে যে আমার ছেলে ছোটবেলা থেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, খুব আদব কায়দা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর বউ বলে বেড়াচ্ছে আমার জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব কেয়ারিং। আমার বাচ্চারা যখন যা চায় ওর বাবা না দিলে ওর বাবার ঘুমই হবে না, বাচ্চাদের প্রতি আমার জামাই এত কেয়ারিং। আর এইসব গল্প বলে যখন আমার বউয়ের কাছে কইতে আসবে, সবার আগে আমার বউ কবে যে কোন হারামজাদারে বিয়ে করেছি, ও তো 4 আনা পয়সা কামাই না। এরপরে খালি শুনি যে খালি ওয়ার্কারের বিল দিতে হবে, দিতে হবে, দিতে হবে, তারপর আবার নামাজ টামাজও পড়ে না ঠিক মতো। আর বাচ্চাকে প্রতি কেয়ারিং, বাচ্চাকে তো সময় দিয়া তো আমারই সময় দেয় না, কিসের বাচ্চা? রাত 2টার সময় ওই কামলা খাইটে টাইটে সারা গায়ে পায় মনে করেন ধুলোবালি নিয়ে এরপরে ঘরে ঢুকে। তো এই হারামজাদারে বিয়ে করে তো আমার কপালটা পুড়ছে। আর সাথে এটার সাথে আমার দোজকেও যাওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। প্রবলেমের জন্মগুলো কোথার থেকে দেখেন, শেখায় দিচ্ছে একদম। এই জোবায়েদ ভাই যেদিন বেঁচে থাকবে না এই পৃথিবীতে, গত 50 বছরে স্বাধীন হওয়ার পরে 53 বছরে কেউ শিখাইছে এইসব কথাবার্তা? কোনো ধার্মিক, কোনো জ্ঞানী, কোনো গুণী, কোনো ব্যবসায়ী কেউ আপনাদের এইসব কথাবার্তা শিখাইছে যে কমার্শিয়ালে চুরি কত জাতের হয়? শেখায় দিচ্ছি আপনাদের, শিখেন। জীবনে 20টা বছর ধ্বংস করেও এইসব শিখতে পারবেন না। জীবনে লক্ষ লক্ষ টাকার ড্যামেজ দিয়ে এইসব শিখতে পারবেন না। খালি ওই ধার্মিক চেহারার মানুষ আর মিষ্টি কথার মানুষের পিছনে ঘুরতে ঘুরতে একদম জীবনটাই শেষ করে ফেলে দিবেন। আজকে জুবায়েদ ভাই আপনাদের তৈরি করে দিচ্ছে, আপনার জন্মদাতা বাপেও আপনারা তৈরি করে দেয় নাই, জুবায়েদ ভাই আপনাকে তৈরি করে দিচ্ছে। মন দিয়ে দিয়ে খালি শুনতে থাকেন। গালাগালটাল যেগুলো দিই না, এইগুলাকে আমাকে চিন্তা করেন না যে জুবায়েদ ভাই মানুষটা খারাপ। অ্যাকচুয়ালি আমার জীবনে এই পর্যন্ত 42টা বছর পর্যন্ত আসতে যত মানুষের পাছা মারা খাইছি, আর যত মানুষে মিষ্টি কথা বলে বলে মনে করেন যে আমারে রাস্তার ভিখারি বানাইছে, আর ধর্মের কসম দিয়ে দিয়ে মনে করেন যে আমার গোড়া মেরে লাল বানায় দিছে, এই সব শুয়োরের বাচ্চার কাছ থেকে শিখতে শিখতে আজকে আমার ভাষা খারাপ হয়ে গেছে। তো যেহেতু অনেক ধাক্কা খাইছি জীবনে, তো চিন্তা করি আপনারা যারা ভাই ব্রাদার মানুষ, নতুন জেনারেশন, আমাদের তো জীবন শেষ, আমাদের জীবন বয়স শেষ, অলরেডি 42 বছর বয়স হয়ে গেছে, শেষ। তা আপনারা যারা নিউ জেনারেশন, আপনারা যত ধ্বংস না হন, এই জন্য ভালোবেসে হোক, বাবা ঠাকুর ডেকে হোক, গায়ের পায়ে মাথা বুলায় হাত বুলায় হোক, আবার ইচ্ছা মতো দুটা গালাগালি দিয়ে হোক, আপনাদের বুঝাই দিই যাতে এই জিনিসগুলো ভুলে না যান। এভাবে কেউ কোনোদিন শেখাবে না, কথা বুঝতে পারছেন? তাহলে এই লজিস্টিক্স এবং কাস্টমসে কেউ যদি সার্ভিস এক্সেলেন্স অথবা প্রমিজিং সার্ভিস অথবা কমিটমেন্ট খুঁজেন, আর যদি এই জিনিসটা জানার পরেও খুঁজেন, তাহলে আল্লাহর ইচ্ছা আপনার মতো বোকাচোদা বাংলাদেশে অথবা পৃথিবীতে আর কোথাও জন্ম নেয় নাই। বাংলা কথা বলে দিলাম যে আপনি রাস্তার পাশে হোটেলে বসে ভাত খাচ্ছেন, আর খাওয়া শেষে বলছেন এই হারামজাদা ফিল্টার পানি দে, ফিল্টার পানি ছাড়া খাই না।
আরে ভাই আপনার থালাটা যে ধুইছে, ওই যে পানি দিয়ে ধুইছে, ওটা কি জীবাণুমুক্ত করে দিছে? জীবাণু তো আগেই, গু তো আগেই খাওয়া শেষ। কারণ ওয়াসার পানিতে জীবাণু থাকবে না এইটা অন্তত হইতে পারে না। কত জায়গায় ড্রেনের সাথে লিক হয়ে ডাইরেক্ট হয়ে গেছে। তো আপনি যে গু খাইছেন টাকা দিয়ে, আর ওইটা খেয়ে মুখটুক সুন্দরভাবে টিস্যু দিয়ে মুছে টুছে, এই ফিল্টার পানি দে। বেয়াদব কোথাকার, দেখে বুঝিস না সাথে আমার গেস্ট আছে, ফিল্টার পানি দে। তা আপনার মতো এরকম বাংলা স্টুপিড, অথবা সহজ সুন্দর ভাষায় বলা হয় বাংলা বোকাচোদা, সদু জনতা, কিন্তু আপনার সারা পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না, যদি কিনা আপনি অন্তত বাংলাদেশের চিটাং পোর্ট এবং যে পোর্টগুলার ডিসিশন, এই ডিসিপ্লিন যে আপনাদের দেখালাম এবং পোর্টের ওয়্যার হাউসগুলা যা দেখালাম, সেইখানে মাল ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যদি বলেন জুবায়েদ ভাই আপনি একটা চিটার, আপনি মালটা দিয়েছেন কার্টুনটা ফেটে গিয়েছে, 2টা কার্টুন মিসিং আছে। আরে ভাই আমরা যখন মালটা পাঠাই তখন ভিডিও করে কয়টা মাল ঢুকাইলাম সেই পর্যন্ত ভিডিও করে রেখে দিই, যে এই মালটা যখন কাস্টমস অথবা অন্য কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হলো কিনা সেটা খুঁজে বের করা যায়। কদিন আগে ঢাকা থেকে এসে পরিবহনে উত্তরা থেকে আপনার ওই কুমিল্লাতে মাল পাঠাইছিলাম, তো কুমিল্লাতে কার্টুন ফাটা টাটা ওদের অফিসের মধ্যে দিয়ে এসে পরিবহনের মধ্যে দিয়ে মাল চুরি করছে। তা আমরা তো যখন আমার অফিস থেকে বের করে নিয়ে গেছি মাল ঢুকাইছি তখনও ভিডিও করছি, এরপর এসে পরিবহনে যখন মাল জমা দিছি উত্তরায় তখনও মালের ভিডিও করছি, আর এসে পরিবহন তো এটা জানে না। এরপরে যে যখন এইসব কাহিনী মাইনি ঘটছে বাইরেও পাঠাই দিছি যে দেখ আমার হাউসে তো যখন মাল বেরিয়েছে প্রতিটা মাল গুনে গুনে পাঠাইছি এবং প্রতিটা মালে ভিডিও করছি, যেটা এরপরে রাইখে এরপরে কস্টেপ মেরে দিছি এবং সেই অবস্থায় কস্টেপ আছে, কারণ কস্টেপ মেরে দিয়ে সাইডে মার্কিং করে দিছি, এই কস্টেপ কেউ যদি খোলে তাহলে বোঝা যাবে যে এখান থেকে মার্কিংটা আপ ডাউন হয়ে গেছে। ব্যবসা করতে বসছি রে ভাই, এত সহজে বড় বড় কথা বলি না, নিজের কলিজারা পবিত্র আছে বলে বলি, হয়তো অনেক কিছু পেরে উঠি না কিন্তু কলিজা পবিত্র আছে। শরীরে জারজ সন্তানের রক্ত নেই, বাপের রক্ত আছে, মায়ের রক্ত আছে, জারজ রক্ত নাই, যার কারণে কলিজাটাও বড় আছে। ব্যবসা করতে বসছি, ধান্দাবাজি করতে বসি নাই। যেটা পেরে উঠি না এটার জন্য যদি সিটার বাটপার বলেন তাহলে কি হয়েছে, হাঁটু গেড়ে মাথা নিচু করে বলি যে ভাই সরি পেরে উঠি নাই, এই পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলতেছি সরি পেরে উঠি নাই। কিন্তু এইসব বাটপারির কারণে বাটপার সাজবো এইটার কোনো সুযোগ নাই। এরপরে এসে পরিবহনে যখন বলছি যে এই যে আমার ভিডিও দাও, তোমার এই যে ফ্লোরে যে মাল দিছি সেটার ভিডিও দাও, এবং আমার লোক দাঁড়ায় থাকে দূরের থেকে, তুমি যখন মালটা যখন তোমার কন্টেনারের মধ্যে যখন ওই কার্গো ভ্যানের মধ্যে যখন উঠাইছে তখন আমার লোক দূরে চা খান নাম করে ওই জায়গা দাঁড়ায় ভিডিও করেছে, তখনও মাল ওকে ছিল। কুমিল্লা ওখানে যে মালটা যখন নামছে তখন তোমার ওই কুমিল্লার অফিসাররা চুরি করেছে, অফিসারটাকে এটা ক্যামেরা রেকর্ড থেকে খুঁজে বের করো। এখন যেহেতু ওইখানে মালিকেরই রাত্রি একজন ডিউটি করে, সে ফাইসে যাবে, এই কারণে কাজে ভাইয়া আমাদের ক্যামেরায় ডিস্টার্ব ছিল এই জন্য আমরা ভিডিও করতে পারি নাই। আর তোর ভাইয়ের মায়ের বাপ হারামজাদা, তুই বালছিটতে জিএম হয়েছিস, ডাইরেক্ট জিএম রে বাংলা দিছি এসে পরিবহনের, সব প্রমাণ আছে, লিখিত ডকুমেন্টের সুখে সব আছে। জুবাইদ ভাই ফালতু কথা বলে না। ইভেন এয়ারপোর্টের মধ্যে একজন মানুষ লুঙ্গি পরে কিভাবে এই আর একটা কন্টেনারের সাথে এরকম হেলান দিয়ে দাঁড়ায়, দেখেন আপনাদের দেখায় দিই, আর একজনের একটা কন্টেনার মনে করেন এখানে আছে, এর সাথে এইভাবে হেলান দিয়ে দাঁড়ায়, এইভাবে দাঁড়ায় গেছে মানুষের দিকে তাকায় আছে, আর এই পাশে হাত চলতেছে, হাত দিয়ে কার্টুন ছিঁড়ে ওইখান থেকে মাল বের করে নিয়ে আস্তে করে লুঙ্গির মধ্যে এইভাবে ঢুকায় নিয়ে লুঙ্গিটা এইভাবে ধরে তারপরে এইভাবে হিজড়ার মতো এরকম ডং করতে 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 হাঁটতে হাঁটতে বেড়ে চলে যাচ্ছে। সে ভিডিও পর্যন্ত রাত 11:30 সময় খুঁজে বের করার মতো জাউরা পাবলিক আমি, বাংলা বলে দিলাম। এগুলো আমার ক্যারিয়ারে আছে, আমি এত দূর পর্যন্ত খুঁজে বের করছি। তাহলে যে কন্ট্রোলটা আমার নিজের কাছে নাই, সরকারি রাষ্ট্রীয় এবং আমলাতান্ত্রিক জটিলতায় সেটা আরো কঠিন এবং মর্মান্তিক হয়ে গেছে, ওইখানে এত ডায়লগ দরকার নাই। আর আপনারা যারা খালি খুঁতখুতানি করেন, ওর কথাবার্তার থেকে ওর কথাবার্তা ভালো, ওর থেকে ওর ওখানে 2 টাকা কমে পাওয়া যাবে, হ্যান হবে ত্যান হবে,
এই জাতীয় যে খুঁতখুঁতে হাফ লেডিস টাইপের মানুষ আছেন, জীবনে শুধু এই কাস্টমস না, জীবনে যতগুলো জায়গায় যাবেন বাংলা পাশা মারা ছাড়া জীবনে কিছু আর পাবেন না, এটা বলে দিচ্ছি। আমার নাম দিয়ে পারলে কোরআন শরীফ অথবা বাইবেল অথবা গীতার মধ্যে লিখে রেখে দেন যে জুবায়েদ ভাই বলে দিছে যে আমরা যারা খুঁতখুঁতে একদম ভাত খাওয়া থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যে জায়গায় যত জায়গায় যাবো সব জায়গায় খালি মারাই খাইতে থাকবো এবং লস খেতে থাকবো, ড্যামারেজ খেতে থাকবো, কারণ আমরা হচ্ছে বাংলা খুঁতখুঁতে। প্রোডাকশন, সেলস, মার্কেটিং বললাম তো, একদম বলে দিলাম। ব্যবসা ট্যাবসা পরে, একদম আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলে দিলাম কি, যে ভাত খাওয়া থেকে শুরু করে টয়লেট করে সেটা হজম করে ফেলা পর্যন্ত সব জায়গায় আপনি ভোগান্তি এবং লসের শিকার হবেন। যাদের মনের মধ্যে অল টাইম খুঁতখুঁতে আর এই হাফ লেডিস মানে সেমনি মানুষের মতো একটা অ্যাটিচিউড কাজ করে, জীবনে কোনোদিন ব্যবসায় ভালো করতে পারবেন না। তাহলে আপনাকে বাস্তবতা বুঝে এই বাস্তবতার মধ্যে থেকে সর্বোচ্চ যেটুকুন ভালো নেওয়া যায় সেইটুকুন নেওয়ার ব্যবস্থা করতে হবে, সেখানে আপনি সাকসেসফুল হবেন। আর সেখানে যদি আপনি দুর্নীতির আশ্রয়গ্রস্ত হয়ে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়ে যান, হয়ে যে দেখবেন এই টাকা বাড়ি গাড়ি সম্পদ যার জন্য করছেন সব জায়গায় ফাঁকি দিচ্ছেন, আল্লাহ তাআলা কি করছে, আপনার ছেলে মেয়ে যেই মনে করেন অনার্স মাস্টার্স পড়ছে কোনো একটা ঘটনা করে তার খেয়ে দিল, মানে সন্তানের মধ্যে চলে গেল। আল্লাহ এটাকে ব্যালেন্স করবেই, যার কারণে তার নাম সৃষ্টিকর্তা। হয় আল্লাহ নয় ভগবান, নয় যে নামে যিশু, যে নামে বুদ্ধ, যে নামে ডাকেন না কেন, সৃষ্টিকর্তা এটাকে ব্যালেন্স করবেই। কারণ আপনি এত মানুষের পেটে লাথি মারছেন, সৃষ্টিকর্তা একটা লাথি তো আপনার পেটে মারবেই। এখানে কোনো মাপ চলবে না, কোনো মাপ চলবে না, কোনো পীরের দোয়া কাম চলবে না, কোনো তাবিজে কাম চলতো না, কোনো পাথরে আংটি পাথরে কাজ চলতো না, লাত্তি আপনারা খাইতেই হবে সৃষ্টিকর্তার, এইটা কিন্তু গ্যারান্টি। তাহলে এবার আসেন কম কস্টিংয়ে এই সব কাহিনী টাহিনী করার পরে যখন একটা মানুষ মাল চুরি হয়ে যায়, ড্যামারেজ হয়ে যায়, হ্যান হয়ে যায়, ত্যান হয়ে যায়, লাস্ট ওই মাল যখন ছাড়াইতেই পারে না, তখন সবশেষে কি হয়, সবশেষে হয় অকশন। এই অকশনটা কেমন দেখেন, আমি আপনাদের দেখাই দিই। এ দেখেন যে এটা হচ্ছে কাস্টমস হাউসের ওয়েবসাইট। হ্যাঁ, দেখেন কাস্টমস হাউস বেনাপোল, কাস্টমস হাউস চট্টগ্রাম, এরকম বিভিন্ন আছে। তো আমি চট্টগ্রামের উপরেই যদি ক্লিক করি তাহলে দেখেন কি আসে, এই যে একটা পেজ আসলো, নিলামের তালিকা, এই যে কত তারিখে থেকে কত তারিখ পর্যন্ত কোন কোন কাস্টমস কমিশনের কাছে কি কি মাল আছে, একটা ডিটেলস, একটা সামারি শিট, যে এই কাস্টমস কমিশনার অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার এ হচ্ছে কাস্টমস কমিশনার, আর এ হচ্ছে সুপারভাইজার। এর দুইজনের সাথে যোগাযোগ করলে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার এই যত মাল আছে কাস্টমস হাউসে যে এই মালগুলো আপনি দেখতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন। এখানে ডিটেলস সব কিছু লেখা আছে। এরপরে এই কি কি মাল এই দুইজনের, মানে ইনি এই রেভিনিউ অফিসার প্লাস সুপারভাইজার দুইজন মিলে আপনাকে মাল, এই সুপারভাইজার যেমন মালটাল দেখার থেকে শুরু করে সব কিছু আপনাকে দেবে, তথ্য দেবে, এই অনলাইনে তো দিয়ে দিচ্ছে। প্লাস এই দুইজনই হচ্ছে যদি হারাম হয়ে বসে, হারাম খাওয়ার ব্যক্তি হয়ে বসে, এই দুজনই মোটামুটি 2000, 10,000, 20,000 কোটি টাকার মালিক হওয়ার মতো যোগ্য। কারণটা বলে দিই। কারণটা হলে এই দুইজনের আন্ডারেই, টিম ওয়ার্কের মধ্যেই, কথার কথা এরকম দুইজন করে, আমি যে দুইজন ব্যক্তিরে পাপি ব্যক্তি অথবা খারাপ বলছি তা না, বললাম কি কথাটা ভালো করে বুঝেন, যদি এই দুইজন ব্যক্তি হারাম কামাইয়ের রাস্তায় নামে তাহলে আল্লাহর ইচ্ছায় মিনিমাম মনে করেন যে বিল গেটস ওনার বাসায় সিকিউরিটি গার্ডের মতো চাকরি করার মতো ঘটনা ঘটবে। তো এরকম দেখেন প্রতিটা আপনার, এই একটু আগে দেখালাম যে প্রতিটা নিলামের জন্য আলাদা আলাদা ভাগ করে দিয়ে আছে, একজন কাস্টমস কমিশনার, একজন সুপারভাইজার, এটার জন্য এটার জন্য এই দুজন, মানে দুইজন করে করে টিম বেশি বড় বানানো নাই যাতে খাইতে সমস্যা হয়। কেউ যদি খাইতে চায়, খাইতে যেন সমস্যা হয়, এই জন্য টিম কিন্তু বেশি বড় করা নাই। এরপরে দেখেন এত তারিখ সকাল হতে এত তারিখ বিকাল 5টা পর্যন্ত নিলামের প্রস্তাবিত মূল্য গ্রহণ করা হবে। নিলাম পণ্য প্রদর্শনের তারিখ এত তারিখ থেকে এত তারিখ, মানে এই তারিখ থেকে এই তারিখে যদি আপনি এই দুইজনের সাথে যোগাযোগ করে
চট্টগ্রাম পোর্টে যদি আপনি যান তাহলে এই মালগুলো কোথায় কি অবস্থা আছে সেটা দেখতে পারবেন। ফার্স্ট হচ্ছে লট নম্বর এত, ফেব্রিক্স হচ্ছে এত, সংরক্ষিত মূল্য মানে ৩৬,৫৮০ টাকা হচ্ছে তার মূল্য। এরপরে বিস্তারিত, আর এরপরে অংশগ্রহণ করতে গেলে কিভাবে করবেন। হ্যাঁ, তো এভাবে দেখেন ডেনিম ফেব্রিক্স প্যান্ট ১২,৩২,৩৫৬ টাকার ফেব্রিক্স আসছে। ১২,৩২,০০০। এই দেখেন ৬ এত নম্বর হচ্ছে আপনার স্মারক ফেব্রিক্স, ডেনিম প্রিন্টিং ফেব্রিক্স, মানে বিদেশ থেকে আসা এই ফেব্রিক্সটা ডেফিনেটলি খুব হাই কোয়ালিটি ফেব্রিক্স হবে। এখানে ১২,৩২,৩৫৬ টাকা মূল্য দেখানো আছে। এখন নর্মালি যখন কেউ আমদানি করে তখন ওই যে একটা কথা বলছিলাম আন্ডার ইনভয়েসে নিয়ে আসে, অর্থাৎ দাম কম দেখায় নিয়ে আসে যাতে ট্যাক্স কম আসে, তাহলে অবশ্যই ধরে নেওয়া যেতে পারে যে এটা ১২ লক্ষ টাকার মাল নেই, এখানে অন্তত ২০ লক্ষ টাকার মাল আছে। এরপর এই মালটা যে আসছে তার বিস্তারিত আছে এখানে। লটের শিরোনাম, নেট ওয়েট এত কেজি, এত কেজি, এতগুলো রোল, ৩৬টা রোলে ফেব্রিক্সটা আসছে। তা বিদেশ থেকে আমদানি হয়ে এই পণ্যটা যখন আসছে এইটা অনেক দামি এবং কোয়ালিটি ফেব্রিক্স হবে। তাহলে এই ফেব্রিক্সটা কেউ যদি এখন টেন্ডার দেয় তাহলে সর্বোচ্চ এটা ৩ লাখ টাকা টেন্ডার দেবে অথবা ৪ লাখ টাকা। তো কত কথা ৫ লাখ টাকায় যদি কেউ যদি টেন্ডার দেয়, তা ৫ লাখ টাকা দিয়ে অরিজিনালি সে পাচ্ছে ২০ লাখ টাকার ফেব্রিক্স। তাহলে যে ফেব্রিক্স আমরা মার্কেট থেকে কিনি কথার কথা ২৫০ টাকা করে, তার কেনা দাম পড়ছে মাত্র ৪০ টাকা অথবা ৩০ টাকা করে। এভাবে আচ্ছা, এই কথাটা আমি থামাইলেই সমস্যাটা বেঁধে যাবে, আমি একটু কথাটা প্রসঙ্গে আসি। এই যে মার্কেটের থেকে আমরা একটা ফেব্রিক্স নামায় কস্টিং দিচ্ছি যে এই মালটা বানাইতে কথার কথা জিন্সের প্যান্ট বানায়, আমি যদি আপনি যেভাবে চাইছেন এভাবে যদি আমি আপনাকে বানা দিই খরচ পড়বে ১৪০০ টাকা। আর যখন অথবা কথার কথা অ্যাভারেজ কোয়ালিটি দেশের মধ্যে যদি হয় কথার কথা ৫০০ টাকা আমার ভাই জিন্সের প্যান্টের কস্টিং পড়বে। আর আমার যখন সামর্থ্য আছে, ব্যাংক লোন বলেন, পার্টনার বলেন অথবা ইনভেস্টার বলেন, তখন আমি চট্টগ্রাম পোর্টে যে এই কাস্টমস কমিশনারের দৌড়ে হোক আর যেভাবে হোক ব্যবসায়ীরা যেটা করতেছে খারাপ প্র্যাকটিস, ঘুষ খায় হোক আর যেভাবে হোক সেই ফেব্রিক্সটা নিয়ে আসছে যার কেনা দাম পড়ছে কথার কথা আপনার খুব কম দাম, মনে করেন যে এই গজই পড়ছে মাত্র ৫০ টাকা করে, যেখানে আমি কিনতেছি ২৫০ টাকা করে, তার কেনা দাম ৫০ টাকা করে। কিন্তু ব্যবসায়ীরা কি করতেছে, যেটা স্টক লট মার্কেটে এত কমে পাচ্ছে না, কারণ স্টক লটের ব্যবসায় মোস্তান ঢুকছে, পুলিশ ঢুকছে, ক্ষমতাবান নেতারা ঢুকছে। আগের মতো ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নিজের যোগ্যতায় টাকা দিয়ে বিট করে মাল আনা যায় না। আর আগে যে মাল যে রেট ছিল ৩০ টাকা সেটা লাভ দিয়ে এখন ১৩০ টাকা হয়ে গেছে, এত মধ্যস্থতাকারীর মতো। অর্থাৎ এলাকায় একটা লাউয়ের দাম কৃষক পাচ্ছে ১১ টাকা, ঢাকা শহরে সেটা বিক্রি হচ্ছে ১০০ টাকা মধ্যস্থতাকারীর কারণে। তো এই ফেব্রিক্সটা যদি আমার সামর্থ্য থাকে আর এইটা যদি আমি নিয়ে আসতে পারি, আমি খালি মাল বানাবো আর বেচতে থাকবো, আর কাস্টমার যত আসবে সে তাকে বলে যে ভাই ফেব্রিক্সের দাম ৫০০ টাকার নিচে তো পাই না, দিয়েন আপনি ৪৮০ টাকা দিয়েন, ৪৮০ টাকা দিয়েন। আমি সুন্দর সুন্দর মাল বানায় রাখছি, আপনার খালি নিতে থাকেন। এখন অন্য যত ব্যবসায়ী আছে সবার মাথা খারাপ হয়ে গেছে যে জুবায়েদ ভাই যেখানে ৫০০ টাকার নিচে মাল বানালে ফ্যাক্টরি দেউলিয়া যাবে, সে জায়গায় জুবায়েদ ভাই তাহলে বোধহয় একটা দরা মরা খাইছে, টাকা পয়সার দরকার, এই জন্য ৪৮০ টাকা করে মালটা বেচে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার তো ওই যে আর একটা ফ্যাক্টরি যে ৫০০ টাকায় মাল বানাইছে তার কস্টিং ছিল ৪৪০ টাকা, সে ৬০ টাকা লাভ করছে। যতই মুখ দিয়ে বলুক ভাই মাত্র ১০ টাকা লাভ করি, ও লাভ করছে মিনিমাম ৩০ থেকে ৪০ টাকা। আর আমি যখন এই ফেব্রিক্সটা কাস্টমস থেকে নামায় নিয়ে আসলাম, আমার ফ্যাক্টরিতে আমার মন মতো করে মাল বানাইছি যেটা মার্কেটে চলবে এরকম একটা গবেষণা করে, এরপর খালি মাল ছাড়া শুরু করছি। তা আমার তো প্রোডাকশন কস্ট হচ্ছে সর্বোচ্চ ২২০ টাকা। আর এরপরে কি হচ্ছে, এরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরে একটা ধর্মীয় একটা পোশাক নিয়ে বসে ভাইয়া খুব সীমিত লাভ দেখেন না, ৫০০ টাকা নিচে কেউ করতেই পারে না, আমি আপনার সম্মানে মাত্র ২০ টাকা দিচ্ছি, এর নিচে ভাইয়া আর পারবো না। ২০ টাকা কম দেওয়ার যেন তেন বিষয় না ভাইয়া। একটা প্যান্টে মহাজন অথবা স্যার একটা প্যান্টে ২০ টাকা কম দেওয়া এত সহজ বিষয় না। আমি শুধু আপনার সম্মানে দিচ্ছি, এই স্যারের জন্য লেবু দিয়ে চা নিয়ে আসো, এগুলো তোমাদের বলতে হয় বেয়াদব ছেলে পেলে। এরকম একটা পাঠও নিলাম। বেসিক্যালি
এই জোবায়েদ ভাইয়ের ফ্যাক্টরিতে যখন মাল বানাতে দিচ্ছেন তখন জোবায়েদ ভাই 500 টাকা তো দূরের কথা, লোকাল মার্কেট থেকে অথবা স্টকলট মার্কেট থেকে ফেব্রিক্স কিনে এনে অথবা বানায় এনে ফেব্রিক্স ওই বডি দাঁড় করাতে 570 টাকা বের হয়ে যাবে, কিন্তু আপনার রেট হচ্ছে 500 টাকা। আর জোবায়েদ ভাইয়ের বউ মনে করেন আর একটা ব্যবসা করে, আর একটা ফ্যাক্টরির মালিক, সে ওই চট্টগ্রামে বাড়ি, চট্টগ্রামের মেয়ে, ওই কাস্টমসেতে মাল নামাইছে, সে তো জিন্সের প্যান্ট দাড়ি করে ফেলাচ্ছে গিয়েছে 220 টাকায়, সে 350 টাকায় মাল দিচ্ছে। এবার সবাই এসে কয় জোবায়েদ ভাই আপনার বউতে যে চট্টগ্রামে কাপড়ের ব্যবসা করে, গার্মেন্টস দিছে, হয়তো 350 টাকায় মাল দেয়, আপনি মিয়া 500 টাকা পারেন না? এই মিয়া, আপনার তো আপনার বউয়ের ফায়ার যোগ্যতাও নাই। নাই অ্যাকচুয়ালি একটা কাপড়ের দাম কমে হচ্ছে ফেব্রিক্স থেকে। এখন এই ফেব্রিক্সটা তো লিগ্যাল ভাবে বেরোচ্ছে, কিন্তু এত সহজ প্রসেসে যে লিগ্যাল বলতে আমি এটা বুঝাচ্ছি যে আমরা যেমন ফেব্রিক্সের টেক্সটাইল কোম্পানিতে যাব, ফেব্রিক্স বানায় নিয়ে আসবো, স্টকলটের মার্কেটে যাব, ফেব্রিক্স কিনে নিয়ে আসবো, ওই প্রসেসটা না। এই প্রসেসটা হচ্ছে ডিফারেন্ট কোনো একটা জায়গার থেকে সোর্সিং। এখন এই জায়গার একটাই শুধুমাত্র ধরা, আপনি যে বায়ার, আপনি যে এসে বললেন ভাই আমার 13 অঞ্জের ফেব্রিক্স 3টা কালারে দরকার, লাল, কালো অথবা গ্রে, ব্ল্যাক আর হচ্ছে ব্লু, এইটা তো আমি এই ব্যবসা করে দিতে পারবো না, কারণ এইখানে কি মাল আছে আপনার চাহিদার সাথে যেটা ম্যাচিং হবে এটা কোথাও বলা নাই। যদি এমন হয় কাস্টমসে এরকম অসংখ্য জিন্সের প্যান্ট এসে 6 মাস ধরে পড়ে থাকে, আর আমি 20-50 কোটি টাকা অল টাইম রেডি রাখছি, তবে 10 কোটি রেডি রাখছি, ফেব্রিক্স যা আসে সবই আমি টেনে নিয়ে যাই, ওই আমার গোডাউনে ফেব্রিক্স জমতে জমতে এবার সব রকমের ফেব্রিক্স আছে এবং এর মধ্যে কোনো একটা আপনার ম্যাচিং করেছে, তাহলেই শুধু দেওয়া সম্ভব। কিন্তু এই ফেব্রিক্স নামায় কাস্টমারের অর্ডার অনুযায়ী মাল বানায় দেওয়া সম্ভব না। তাহলে এই ফেব্রিক্সটা নামায় কি করতে হবে, আমাকে নিজের মতো করে মাল বানায় নিজের শোরুমে উঠাই দিতে হবে, ব্র্যান্ডের শোরুমে। এখন সবার ব্রেনের মধ্যে আছে জিন্সের প্যান্ট বাংলাদেশে বর্তমানে 600 টাকার নিচে বানানো যায় না, তাহলে এটা তো ব্র্যান্ড, তাহলে এর আরেকটু খরচ করে বানাইছে, 700 টাকা করে বানাইছে, ঠিক আছে 2000 টাকা করে প্যান্টটা কিনি। কাস্টমারের মাইন্ড সেট আপ এইটা। কিন্তু আমি রাতারাতি আমার পার্শ্ববর্তী যত ব্যবসায়ী আছে সবার সাথে বিট করে কেমনে উঠে যাচ্ছি, খেলাটা হচ্ছে এখানে। আর এটাই হচ্ছে কাপড়ের জগতে সব থেকে শেষ খেলা। এরপরে আর একটা রাষ্ট্রে টাকা বাঁচানোর আর কস্টিং নামানোর আর কোনো সুযোগ কারো নাই। আপনার কি মোটামুটি কাস্টমসের দুর্নীতি, লজিস্টিক্স, C&F, অকশনের মাল, কম দামের ফেব্রিক্সের সোর্সিং সব কিছু কি পাইছেন আমার এই ভিডিও থেকে? মন ভরছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে ভাইবার, টেলিগ্রাম, তারপরে বিপ, এরকম সবগুলো অ্যাপস আছে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01825581451 অথবা 01612344302। আমার কোম্পানির নাম খানস গ্লোবাল। ভিডিওর ডেসক্রিপশানে গেলে অ্যাড্রেস পাবেন, তাও বলে দিচ্ছি। বিশ্ব রোড আর এয়ারপোর্ট, ঢাকাতে বিশ্ব রোড আর এয়ারপোর্টের মধ্যখানে হচ্ছে খিলক্ষেত বাস স্ট্যান্ড। এই খিলক্ষেত বাস স্ট্যান্ডে নেমে রেল লাইনটা ক্রস করে কাঁচা বাজার, ওখান থেকে একটা অটোতে উঠলে লেক সিটি কনকর্ড মার্কেট নামে একটা মার্কেট আছে। এই মার্কেটের লিফটের 301-2-3 নম্বর দোকান নিয়ে আমার ছোট্ট গরিবখানার মতো অফিস, যেটাকে বলে ব্যাঙের ছাতার মতো গজায় ওঠে একটা বাইং হাউস। আর এই কাপড়ের ব্যবসা এবং বাইং হাউসের জগতে বাংলাদেশে যদি একটা ফকিরনি অথবা ভিখারি থাকে, সেই মানুষটার নাম হচ্ছে খান জোবায়েদ হোসেন, এই খানস গ্লোবাল। এরপর যদি আপনাদের ভালো লাগে আসবেন, মন খুলে চেষ্টা করব ভালো মন্দ আলোচনা করে ব্যবসা কিভাবে ভালো করতে পারবেন অথবা কিভাবে টিকে থাকতে পারবেন বাস্তবসম্মতভাবে, সেইটুকুন আপনাকে শিখাইয়া দেওয়ার। আর এই ভিডিওর মধ্যে এত যে বাজে বাজে ভাষা ব্যবহার করি, এত বাজে অ্যাটিটিউড ব্যবহার করি, এইটা যদি কেউ ব্যক্তিগত নিয়ে থাকেন তাহলে তার কাছে, আর যদি নিয়ে থাকেন এবং সে যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে ওই ভুল বোঝাবুঝি যে আপনার তরফ থেকে যেটা হবে সেটার জন্য আপনি সরি বলেন আর না বলেন, আমি অন্তত সরি বলে নিচ্ছি। তবে যে বুঝতে পারছেন আর যে এরকম অবৈধ প্র্যাকটিস করে থাকেন অর্থাৎ হারাম কামাই করে থাকেন, সে কিন্তু অলরেডি
বুঝতে পারতেছেন যে জোবায়েদ ভাই কি জিনিস। তাহলে ওই ব্যক্তিদেরও আমি বলবো যে চোরা মায়ের লম্বা গলা কখনো ভালো না, এই জন্য অনেক বড় বড় ডায়লগ টায়লগ দেওয়ার দরকার নেই। যদি সবাই যে ম্যানেজ করে, ওই আমি যেমন বলি যে চোর যদি চুরি করে নিয়ে যেতে পারে তাহলে উল্টে আমি তার আরও স্যালুট করি, কারণ ও আমার চেয়ে ট্যালেন্ট। তাহলে আপনারা আপনাদের মতো করেই নিজ দায়িত্বে নিজ দায়বদ্ধতায় নিজের হারাম কামাই করতে থাকেন, সেটাও আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে যা কামাই করছেন সব কিন্তু একটা সময় পরে জানের পদ্মে বেড়ে যাবে, মানের পদ্মে এবং জানের পদ্মে বেড়ে যাবে, এখনো কন্ট্রোল হই, এখনো আস্তে আস্তে, একদিনে না পারি আস্তে আস্তে রাষ্ট্রের স্বার্থে, নিজের জীবন এবং সম্মানের স্বার্থে, বংশের স্বার্থে, নিজের রক্তকে নিরাপদ রাখার স্বার্থে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার স্বার্থে অন্তত মানুষ হই, হারাম কামাইটা বন্ধ করি, রাষ্ট্রের সাথে বেইমানিটা বন্ধ করি। তাহলে আস্তে আস্তে সবই নয়, হাত জোর করে বলছি সবই নয়, এত মানুষের পেটে লাথি না মেরে একটু ভালো হয়ে যান। আমরা সাধারণ ব্যক্তিরা যারা একটু দুটো টাকা ব্যবসা বাণিজ্য করে বউ বাচ্চা নিয়ে একটু ডাল ভাত খেয়ে থাকি, অন্তত আমাদের একটু ব্যবসা করার সুযোগ দেন। বাপের কবর শুদ্ধ বেঁচে এনে ব্যবসা করতেছি, পেটে লাথি মেরেন না। আপনি আমার পেটে লাথি মারা মানে আমার বাচ্চার পেটে লাথি মারা। সাধারণ যত ব্যবসায়ী আছে, আপনার এই সরকারি অফিসার আইন বিচারের নামে এত মানুষের পেটে লাথি মেরেন না, দিনের পর দিন, রাতের পরে রাত। এটাকে ব্যবসা বলেন, এটাকে জানোয়ারপনা বলে, এটা করেন না। শুধু আমার জন্য বলবো না, সারা বাংলাদেশে যত ব্যবসায়ী আছে সবার তরফ থেকে আপনাদের এই সরকারি অফিসার অথবা এরকম এই C&F অথবা এরকম এই শিপিংয়ের মালিক অথবা এরকম ফরওয়ার্ডিংয়ের ব্যবসায়ী পায়ের কাছে, সবার তরফ থেকে আপনাদের পায়ের কাছে বসে মাথা নিচু করে বলতেছি, প্লিজ জানোয়ার না হয়ে আগে একটু মানুষ হন, সীমার মধ্যে ব্যবসা করেন, চুরিটা বদমাইশিটা থামান, মিথ্যা কথাটাকে থামান। আর সারা দিন হারাম কামাই করে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাও মানে প্রতি বেলায় আল্লাহকে বলছেন জীবনে আর অপরাধ করবো না, এটাই তো নামাজের অর্থ। সকালে এটা বলে দুপুরে কামাই করে আবার দুপুরে আবার নামাজে দাঁড়াচ্ছেন, আবার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আবার হারামি খাচ্ছেন, আবার আসর ওয়াক্ত যে আবার হারামি করতেছেন। তাই আপনি 5 ওয়াক্ত সৃষ্টিকর্তার সাথে হারামিপনা করে যাচ্ছেন। সো প্লিজ এই নর পশু হারামি থেকে আগে মানুষ হন। এত মানুষের পেটে লাথি মেরেন না, আল্লাহ সহ্য করবে না। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি আমার এই ভিডিও থেকে কারো জীবন বদলায় খুব খুশি হব, আর যদি বদলানোর কোনো সুযোগ থাকে তো সাধারণ মানুষ যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, যারা কমার্শিয়াল বুঝেন না, কমার্শিয়ালের অনেক কিছু বুঝাই দিলাম, ওই কাগজপত্রে প্রতিটা ফোটা কলম বুঝালাম না, কিন্তু ওই বলে না যে মুরগির মতো ডিম পাড়া শেখাইলাম না, কিন্তু ডিম খেয়ে এটা দেশি মুরগি না পাকিস্তানি না ব্রয়লার নাকি লেয়ার নাকি সোনালি সব বুঝাই দিলাম। তা আপনি যদি ব্যবসা করতে চান, আপনি যদি মালিক হন, অথবা আপনি কমার্শিয়াল ডিপার্টমেন্ট না হয়ে অন্য কোনো ডিপার্টমেন্টের মানুষও হন, আপনার নিজের ঘরের কমার্শিয়াল অফিসারই পর্যন্ত আপনাকে কিভাবে বাটপারি করে আপনাকে ফতুর বানাচ্ছে সে ব্যাপারে সচেতন হতে পারবেন। আশা করি এই ভিডিওটা গত 50 বছরের মধ্যে কমার্শিয়ালের উপরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভিডিও হবে এবং বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ভিডিও হবে। তা আপনাদের ভালো লাগলে আপনি এটাকে শেয়ার করতে পারেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে, আর না হলে দরকার নেই, কোনো বাধ্যবাধকতা নেই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন অথবা কমেন্টস লিখবেন। আরও যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট কল করতে পারেন। আর যদি ভালো থাকে সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন পরিজনের মধ্যে শেয়ার করবেন। আশা করি তাদের জীবনের অসংখ্য লস আর ধ্বংস এগুলো থেকে তারা বেঁচে যাবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।